সবাইকে আমার নমস্কার, সবাইকে আমার জয়গুরু। আমি আচার্য স্বপন। আমার যে ইনস্টিটিউট, ইউনিভার্সাল রিসার্চ ইনস্টিটিউট ফর অ্যাস্ট্রোলজি, নিউমারোলজি অ্যান্ড বাস্তু সায়েন্স, আমার যে অ্যাস্ট্রোলজির কোর্স চলছে, অ্যাস্ট্রোলজির যে ক্লাস চলছে, সেই অ্যাস্ট্রোলজি ক্লাস আজকে তৃতীয় দিন। গত 2 দিনে আমরা যতটা গেছি, আজকে আমরা তার পরবর্তী পর্যায়ে বা আজকে শেষ পর্যায়ে আমরা যাব। দেখুন, আমি ভাব, রাশি, গ্রহ সমস্ত বিষয়ে আলোচনা করেছি। আমি ভাব বা জড় যেটা বলেছিলাম সে বিষয়ে আলোচনা করেছি। আপনারা সেই আলোচনাটা বুঝেছেন এবং এর পরবর্তী পর্যায়ে আজকে আমি বলেছিলাম যে জীব বা ভাবেশ বা ভাবপতি বিষয়ে আলোচনা করব। আচ্ছা, আপনাদের আমি খাতা কলম সবাই কাছে রাখবেন, যদি কিছু লেখানো থাকে আমি লেখাবো। এবং আমি বলেছিলাম আগের প্রথম দিন যে কিভাবে একটা কুষ্ঠি হাতে আঁকতে হয়, নর্থ ইন্ডিয়ান চার্ট কিভাবে আঁকতে হয় আমি আপনাদের আঁকতে বলবো এবং সেটাকে ভরতে বলবো। সেই অনুসারে আমাদের প্রেডিকশনটা হবে। ঠিক আছে? তো আমরা আজকে শুরু করি আজকের বিষয়। আমি আগে প্রথম যে বিষয়ে যাব সেটা হলো, আপনাদের আমি বলেছিলাম যে জীব বা ভাবেশ, আমাদের যে 12টা ভাব আছে না, প্রথম ভাব, দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব, চতুর্থ ভাব করে দ্বাদশটা ভাব আছে। প্রত্যেকটা ভাবের কারকতা কি বা প্রত্যেকটা ভাবের সিগনিফিকেশন কি আপনারা জেনেছেন। প্রথম ভাব আমি নিজে, আমার তনুভাব। দ্বিতীয় ভাব আমার ধন, তৃতীয় ভাব আমার সহোদর, চতুর্থ ভাব আমার মাতা। তো এইরকম 12টা ভাব আছে। এই পার্টিকুলার ভাবের বিষয়ক যে ভাব, কোনো একটা ভাব, সেই ভাব সম্পর্কে আমরা জেনেছি যে ভাব শুভ এবং অশুভ, শুভ এবং অশুভর প্রভাবে কোনো একটা ভাব, সেটা ভালো বা মন্দ আমরা বিচার করতে পারি। অর্থাৎ ভাবের বিচারটা আমি আপনাদেরকে আগের দিন শিখিয়েছি। এবং ভাবের যে ফল তা কিন্তু একদম ফিক্স, মানে ডেস্টিনি যাকে বলা না, আমাদের যেটা ঈশ্বর প্রদত্ত বিষয়, যে আমার মাতৃভাব কেমন, এই জন্মে আমার মাতৃভাব কেমন, এই জন্মে আমার ধন ভাব কেমন, এই জন্মে আমার ধনভাব কেমন, কি আমার ভাগ্যে লেখা আছে, সেটা হচ্ছে ভাবের ফল। সেটা আগের দিন বলেছি। এরপরে যে গল্পটা বলবো সেটা হচ্ছে ভাবেশের গল্প। যেমন দ্বিতীয় ভাব, তা দ্বিতীয় ভাবের একটা ভাবপতি বা ভাবেশ আছে বা হাউস লর্ড। এই ভাবের যেমন ফলাফলটা, ভাবের যে রেজাল্ট সেটা যেমন নির্দিষ্ট, সেটা যেমন ফিক্স, ডেস্টিনি ফিক্স, তো তেমনি ভাবের যে পতি বা হাউস লর্ড, তার যে রেজাল্ট বা হাউস লর্ডের যে ব্যবহার আমরা করব, তা কিন্তু আমাদের ফ্রি উইল। ঈশ্বর যখন মানুষ সৃষ্টি করেছিল, ঈশ্বর মানুষকে যা তার প্রকৃতির বিধান তা শিখিয়ে দিয়েছিল এবং তার যা প্রাপ্য বা প্রাপ্তি সবটা তাকে দেখিয়ে দিয়েছিল। তার সঙ্গে সঙ্গে বলেছিল যে তোমাকে আমি ফ্রি উইল দিচ্ছি, তুমি কিন্তু চয়েসটা তোমার, কি করবে। কিরকম বিষয়, ধরুন দ্বিতীয় ভাব, দ্বিতীয় ভাব দ্বিতীয় ভাব আমাদের ধনভাব। তো দ্বিতীয় ভাব ধনভাব ছাড়াও আমাদের বাক্য, আমাদের কুটুম্ব, মানে আমাদের হাজব্যান্ড ওয়াইফ এন্ড স্পাউস অ্যান্ড চাইল্ড, মানে স্বামী স্ত্রী এবং সন্তান, নিজের সন্তান। দ্বিতীয় ভাব আমাদের ধন দৌলত। দ্বিতীয় ভাব আমাদের টাকা পয়সা থেকে শুরু করে আমাদের পজেশন, যা কিছু আমাদের খাদ্য, এগুলোকে নির্ধারিত করে। এবারে আপনি দ্বিতীয় ভাবের কোন বিষয়টা নিয়ে নিজে একদম ওতপ্রোতভাবে জড়িত থাকবেন। অনেকে শুধু নিজের বউ এবং বাচ্চা, এছাড়া আর কিছু বুঝি না। অনেকে টাকা ছাড়া কিচ্ছু বুঝি না, বউ বাচ্চা ওসব দেখার দরকার নেই, শুধু টাকা টাকা, মানে ধন বিষয়। অনেকে নিজের খেতেই ব্যস্ত, মানে নিজের আমার খাওয়া। দ্বিতীয় ভাবের অতগুলো গল্প, আমি যে খাই সেটাও দ্বিতীয় ভাবের বিষয়, আমার যে নিজস্ব বউ বাচ্চা সেটাও দ্বিতীয় ভাবের বিষয়, আমার যে ধন, আমার টাকা পয়সা সেটাও দ্বিতীয় ভাবের বিষয়। আমি দ্বিতীয় ভাবের কোন বিষয়টা নিয়ে নিজে ওতপ্রোতভাবে জড়িত থাকবো সবসময়, সেটা কিন্তু আমার চয়েস বা ফ্রি উইল, এটা ঈশ্বরের বলা। তা এই যে ভাবের যে লর্ড, এই লর্ড এর যে এর যে কার্যকারিতা, সেটা আমাদের ফ্রি উইল বা আমাদের চয়েসে থাকে। এক। দুই, দুই ভাবপতি বা ভাবপতি যে, মানে ভাবের যে লর্ড, সেই ভাবের লর্ডের যে প্রভাবটা ভালো হবে না মন্দ হবে, তা নির্ধারিত হয় শত্রুতা এবং মিত্রতার উপর। আমি আপনাদের একটা টেবিল দিয়েছিলাম,
9টা গ্রহের শত্রুতা এবং মিত্রতার একটা টেবিল দিয়েছিলাম, কোন গ্রহের কে শত্রু, কোন গ্রহের কে মিত্র। তাহলে ভাবেশ বা ভাবপতি, তার প্রভাবটা, ভাবেশ বা ভাবপতির প্রভাবটা ভালো হবে না মন্দ হবে তা সম্পূর্ণরূপে নির্ভর করবে তার উপর প্রভাব কার, তার উপর কে প্রভাব দিচ্ছে, শত্রু প্রভাব দিচ্ছে না মিত্র প্রভাব দিচ্ছে। এটা কমপ্লিটলি এটা শত্রুতা মিত্রতার উপর নির্ভরশীল। তাহলে আপনারা লিখবেন ভাবপতি বা ভাবেশ বা হাউস লর্ড বা যাকে আমরা বলবো জীব, তার যে ফলাফল তা কিন্তু আমাদের ইচ্ছা বা আমাদের ফ্রি উইলের উপর নির্ভরশীল। ভাবপতি বা ভাবেশ বা হাউস লর্ডের আপনারা লিখবেন, যারা লিখবেন, খাতা কলম নিয়েছেন যারা, ভাবপতি বা ভাবেশ বা হাউস লর্ড বা জীব যাকে আমরা বলছি, তার যে রেজাল্ট, তার যে ফলাফল, তা কিন্তু আমাদের ইচ্ছে অনুসারে প্রভাবিত হয়, ফ্রি উইল। এবং তার ফলাফল ভালো হবে না মন্দ হবে, তার ফলাফল ভালো হবে না মন্দ হবে তা পূর্ণরূপে নির্ভর করে তার শত্রুতা, মিউট করেন, কে প্রবেশ করলেন মিউট করেন, তার যে ফলাফল সম্পূর্ণরূপে নির্ধারিত হবে শত্রুতা এবং মিত্রতার উপর, সে শত্রুর প্রভাবে আছে না মিত্রর প্রভাবে আছে তার উপর নির্ভর করে। এটা গেল। এখানে 3টে বিষয় আপনাদের জেনে রাখতে হবে। ভাবপতির রাশি অবস্থান বা সাইন প্লেসমেন্ট, ভাবপতির রাশি অবস্থান বা সাইন প্লেসমেন্ট, ভাবপতির ও সঙ্গে কোনো গ্রহের ইউতি বা যুক্তি, আর ভাবপতির উপর কোনো গ্রহের দৃষ্টি, এই 3টে বিষয় দ্বারা ভাবপতি প্রভাবিত হয়। ভাবপতির সাইন প্লেসমেন্ট বা রাশি অবস্থান, ভাবপতির কোনো গ্রহের সঙ্গে যুতি, ভাবপতির ওপর কোনো গ্রহের দৃষ্টি, এই 3টে বিষয় দ্বারা ভাবপতি প্রভাবিত হয়। আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে বিষয়টাকে বোঝাই। আমি ভিডিওটা অফ করে নিচ্ছি। আপনাদের কাছে খাতা কলম আছে, আপনারা আজকের যে প্রশ্ন 7 নম্বর প্রশ্নটা লিখুন, 7 নম্বর প্রশ্নটা লিখে নিন সবাই। ধনভাব কোন ভাবকে বলে? আমাদের যে 10টা প্রশ্নের গল্প ছিল, 7 নম্বর প্রশ্ন লিখবেন, ধনভাব কোন ভাবকে বলে, লিখে নিন। ঠিক আছে, ধনভাব কোন ভাবকে বলে বা ধনভাব কোন ভাবকে বলে, 7 নম্বর প্রশ্ন। বাকি প্রশ্নগুলো আমি দেব। দেখুন, এখানে আমি চার্টটাকে প্রেজেন্ট করেছি। এই চার্ট যখন আমি প্রেজেন্ট করেছি, এই যে ওপরের রাশি চার্ট, একটা আমি এটা বড় করছি, বড় করছি। দেখুন, এটা একটা ধনু লগ্নের চার্ট। এটা একটা ধনু লগ্নের চার্ট, দেখতে পাচ্ছেন। আমি যদি এই চার্টের কোনো একটা ভাবের বিষয়ে আলোচনা করি, ধরে নিন এই চার্টের আমি চতুর্থ ভাবের আলোচনা করছি। আমি বলেছিলাম ভাবের ফল কিসের দ্বারা প্রভাবিত হয়? ভাবের ফল প্রভাবিত হয় শুভ এবং অশুভের ওপর। কার আনমিউট হয়ে আছে বলুন তো, ডিস্টার্ব করছেন? ক্লাসের মধ্যে ডিস্টার্ব করা। এই যে চতুর্থ ভাব দেখতে পাচ্ছেন, এই চতুর্থ ভাব কি? মাতৃভাব। চতুর্থ ভাব আমাদের সুখস্থান। চতুর্থ ভাব থেকে আমরা গাড়ি বাড়ি ইত্যাদি দেখি।
তা এই চতুর্থ ভাবটা ভালো না মন্দ আমরা কিভাবে বিচার করব? আমরা জেনেছি যে চতুর্থ ভাবে যদি শুভ গ্রহ থাকে বা শুভ গ্রহের প্রভাব থাকে তাহলে চতুর্থ ভাবের ফলটা ভালো হবে, এবং চতুর্থ ভাবে যদি অশুভ গ্রহ থাকে বা অশুভ গ্রহের প্রভাব থাকে তাহলে চতুর্থ গ্রহের ফলটা খারাপ হবে। একদম সোজা বাংলা কথা। তো আমরা এখানে চতুর্থ ভাবে দেখছি কে বসে আছে? অশুভ গ্রহ শনি। তাহলে অশুভ গ্রহ শনির প্রভাবে চতুর্থ ভাবটা ড্যামেজ হয়ে গেল, এবং চন্দ্র এখানে আছে, আমি ধরে নিচ্ছি চন্দ্র এখানে শুভ গ্রহ ধরে নিচ্ছি, তাহলে চতুর্থ ভাবে শুভ এবং অশুভ দুজনেরই প্রভাব আছে। তাহলে আমি চতুর্থ ভাবের ফলাফলটা আমি চিন্তা করব এরকম যে এর চতুর্থ ভাব বিষয়ক যে ফল এর জীবনে আসবে তা এর ভালো মন্দ মিলিয়ে হবে। তবে খারাপটার প্রভাব বেশি, কারণ শনি একটা ভীষণ শক্তিশালী গ্রহ, পাওয়ারফুল প্ল্যানেট আছে, এবং সেটা একটা ভীষণ অশুভ গ্রহ, তাই খারাপটাই বেশি হবে। তবুও অল্প শুভ থাকবে যেহেতু চন্দ্র যদি শুভ হয়। আর এটা এর সারা জীবনে এটা এর নির্ধারিত হয়ে আছে, এটা হচ্ছে ডেস্টিনি, এটা মানে জ্বর, চতুর্থ ভাব বা জ্বরের রেজাল্ট। এটা গেল একটা গল্প। এবার আমি আর একটা গল্প বলছি। এই চতুর্থ ভাবের একটা পতি আছে বা চতুর্থ ভাবপতি বা ভাবেশ বা হাউস লর্ড। সে কে না? এটা কোন রাশি? মীন রাশি। তাহলে বৃহস্পতি। তাহলে ফোর্থ লর্ড বা চতুর্থ ভাবপতি বৃহস্পতি। আমি দুটো গল্প বলেছিলাম, একটা বলেছিলাম জ্বর মানে ভাব, আর একটা বলেছিলাম জীব। জীব মানে এখানে হচ্ছে ভাবপতি। তাহলে এখানে জীব বৃহস্পতি। বৃহস্পতি কোথায় আছে আমরা খুঁজে দেখি। বৃহস্পতি দেখুন এইখানে বসে আছে। বৃহস্পতি কোথায় বসে আছে? বৃহস্পতি দেখুন এই জায়গাটায় বসে আছে। কোথায়? বৃহস্পতি বসে আছে মিথুন রাশিতে। বৃহস্পতি কোথায় বসে আছে? মিথুন রাশিতে। বৃহস্পতি কোথায় আছে? মিথুন রাশিতে। এবার যে গল্পটা হবে সেটা হচ্ছে, আমি কি বলছি যে এই যে বৃহস্পতি এটা একটা হাউস লর্ড, তো এই হাউস লর্ডের রেজাল্ট আমি কি বলেছিলাম? এটা কিন্তু ফ্রি উইল, মানে বৃহস্পতির যে ফলাফলটা, মানে বৃহস্পতি বা চতুর্থ পতির যে কাজটা, এটা আমাদের ফ্রি উইল, আমাদের ইচ্ছা অনুসার হবে। একটা ঘটনা। দ্বিতীয় ঘটনা, এই চতুর্থ পতি যে এখানে বসে আছে, সে তার যে ফলাফলটা কি দ্বারা নির্ধারিত হবে? তার উপর শত্রুতা এবং মৈত্রতার উপর নির্ভর করবে। মানে বৃহস্পতি শত্রুতা বা মিত্রতার আবহে আছে কিনা তা কিন্তু বৃহস্পতির কার্যকারিতা নির্ভর করবে। চতুর্থ ভাব এবং চতুর্থ যে ভাবের প্রতি, ভাবপতির কাজ কি লিখে রাখুন। ভাবপতি বা ভাবেশের কাজ সেই ভাবের যে ফলাফল, সেই ভাবটাকে দেখাশোনা করা, ভাবের ফলাফলটাকে দেখাশোনা করা বা ভাবটাকে পাহারা দেওয়া, বা ভাবের ফলটাকে কি বলবো, মানে ভাবের যে এই যে চতুর্থ ভাব বিষয়ক যে সমস্ত ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলোকে রক্ষণাবেক্ষণ করা কাজ হচ্ছে বৃহস্পতির কাজ, চতুর্থ পতির কাজ। ধরুন চতুর্থ ভাবে একটা বাড়ি আছে, তো সেই বাড়ি তো একবার হয়ে গেল, কিন্তু সেই বাড়িটাকে তো দেখাশোনা করতে হবে। সেই দেখাশোনা কাজ করবে কে? চতুর্থ পতি। খুব সহজ কথা, এটা একটা ঘর, এই ঘরের একটা স্বামী আছে বা ঘরের একটা লর্ড আছে বৃহস্পতি। তা যে কোনো ঘর তৈরি একবার হয়ে গেল, ভাব মানে ধরে নিন বাড়িটা একবার তৈরি হয়ে গেল, সেটা হচ্ছে জড়। 3 তলা বাড়ি একটা তৈরি হয়ে গেল, আর আর হবে না, ওই 3 তলায় বাড়ি থাকবে, তো সেটা হচ্ছে জড় বা ভাব। এবারে ঘরের একটা মালিক আছে, তো সে মালিকের কাজ কি? সারা জীবন সেই বাড়িটাকে দেখাশোনা করা, রং করা, ওই করা, চুন খেলে দেখা। তা এই ঘরের মালিক হচ্ছে বৃহস্পতি। তাই ভাবপতির কাজ হচ্ছে এই ঘরের ফলাফলটাকে বা ঘরটাকে মেনটেন করা, এই ঘরের যা কিছু আছে দেখভাল করা। তা সে দেখভাল করবে কিভাবে? তার শক্তি সামর্থ্য অনুসারে দেখভাল করবে, এবারে সে যদি শুভ থাকে বা ভালো অবস্থায় থাকে তাহলে সে ভালো করে দেখভাল করবে। কে? এই বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে ভালোভাবে দেখভাল করবে, কিন্তু বৃহস্পতি যদি খারাপ হয়ে যায় তাহলে সে ভালোভাবে দেখতে পারবে না, খারাপভাবে দেখতে পারবে। খুব সহজ কথা, এখানে একটা বাড়ি আছে, এই বাড়ির ছেলেটা খুব ভালো, এই বাড়ির ছেলেটা খুব ভালো, এবং খুব ভালো বলে সে বাড়ির সবকিছু দেখাশোনা করে, সবকিছু করে। বাড়ির ছেলেটা ভালো কখন হবে? যখন সে বন্ধুদের সঙ্গে থাকবে বা বন্ধুদের সঙ্গে ওঠা বসা করবে বা বন্ধুদের দ্বারা প্রভাবিত হবে। আমি কি বললাম? যে ভাবপতি বা ভাবেশের যে ফলাফল বা রেজাল্ট বা তার যে প্রভাবটা নির্ধারিত হয় কিসের দ্বারা? না, ভাবপতির রেজাল্ট নির্ধারিত হয় সে বন্ধুর সঙ্গে আছে না শত্রুর সঙ্গে আছে, বা সে বন্ধুত্বের আবহে আছে না শত্রুতার আবহে আছে। যদি বন্ধুত্বের আবহে থাকে তাহলে সে খুব ভালো হবে, যদি শত্রুতার আবহে থাকে তাহলে সে ভালো হবে না। আচ্ছা, এখানে আমি 3টে কথা আপনাদের বললাম এই যে ভাবপতির রেজাল্টটা নিয়ে।
তা হলো ভাবপতির সাইন প্লেসমেন্ট, আর কি বললাম, ভাবপতির যুতি, মানে কোন গ্রহের সঙ্গে যুতি করছে, আর ভাবপতি ওপর কে দৃষ্টি দিচ্ছে। মানে বৃহস্পতি তো চতুর্থ লর্ড, তো বৃহস্পতির সঙ্গে, বৃহস্পতি কার সাইনে আছে, শত্রু সাইনে আছে না মিত্র সাইনে আছে। এক, বৃহস্পতি কার সঙ্গে আছে, শুক্রের সঙ্গে আছে, শত্রুর সঙ্গে আছে না মিত্রের সঙ্গে আছে। আর বৃহস্পতির ওপর কেউ কি দৃষ্টি দিচ্ছে, বৃহস্পতির ওপর কেউ কি দৃষ্টি দিচ্ছে, দেখতে পাচ্ছি না, না বৃহস্পতির ওপর আপাতত কারো দৃষ্টি দেখছি না। যদি দৃষ্টি থাকতো, যে দৃষ্টি দিত তাকেও বিচার করতে হতো সে শত্রু না বন্ধু, কারণ ভাবপতির রেজাল্ট সম্পূর্ণরূপে প্রভাবিত হয় তার ওপর শত্রু গ্রহের প্রভাব আছে কিনা। এবারে আমাকে বুঝতে হবে এই যে বৃহস্পতি যার ঘরে আছে সে কি বৃহস্পতির শত্রু না বন্ধু। দেখুন বৃহস্পতির বুধের ঘরে আছে, একদম শত্রু ঘরে আছে। বুধ বৃহস্পতির 1 নম্বরের শত্রু। বৃহস্পতির দুটো শত্রু, বুধ এবং শুক্র। বৃহস্পতির দুটো শত্রু, বুধ এবং শুক্র। তাহলে বৃহস্পতি বুধের মানে শত্রু ঘরে আছে এবং শত্রু শুক্রের সঙ্গে আছে, মানে শত্রুর সঙ্গে আছে। তাহলে বৃহস্পতি কি হয়ে গেল, একদম খারাপ ছেলে হয়ে গেল। তাহলে তার ঘরটাকে সে ভালোভাবে দেখতেই পারবে না, তার ঘরের উপর তার কোনো টানই থাকবে না, কোনো সে মেনটেনই করতে পারবে না কোনোভাবে। স্যার আপনার স্ক্রিনটা আসছে না স্যার। সবার আসছে, আপনি আপনার সিস্টেমটা দেখুন। আমারও স্যার আসছে না স্ক্রিনটা। কারো কি আসছে বলবেন তো? করে ওপরে হ্যাঁ হ্যাঁ আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমি ঠিক দেখতে আছে, পাচ্ছি ওই কিন্তু। যারা দেখতে পাচ্ছেন না আপনাদের সিস্টেমটা ঠিক করুন, ঠিক আছে, মিউট করেন সবাই। বিষয়টা হলো, হ্যাঁ স্যার, মিউট করেন, মিউট করেন, এখন গল্প করলে হবে না। বিষয়টা হলো, তাহলে এই যে চতুর্থ ভাবপতি, তাহলে আমি দুটো জিনিস বললাম, একটা হচ্ছে ভাব আর একটা হচ্ছে ভাবপতি। ভাবপতির ফলাফল শুভতা অশুভতার উপর নির্ভর করে, আর ভাবের ফলাফল শুভতা অশুভতার উপর নির্ভর করে। আর ভাবপতির ফলাফল কিসের উপর নির্ভর করে, ভাবপতির ফলাফল নির্ভর করে, ভাবপতির ফলাফল কিসের উপর নির্ভর করে, ভাবপতির ফলাফল নির্ভর করে সে শত্রু ক্ষেত্রে আছে না বন্ধুর ক্ষেত্রে আছে, সে শত্রুর সঙ্গে আছে না বন্ধুর সঙ্গে আছে। যদি শত্রুর সঙ্গে থাকে তাহলে, যেমন এখানে শুক্র, এই বৃহস্পতি, সে শুক্র তার শত্রুর সঙ্গে যুতি করছে এবং বুধের রাশিতে আছে, বুধ তার শত্রু ছেলে শত্রু ঘরে আছে। তাহলে বৃহস্পতি কি হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল। সে চতুর্থ ভাবটাকে আর মেনটেন করতে পারবে না ভালোভাবে, বরং সে চতুর্থ ভাবটাকে নিজেই ড্যামেজ করে ফেলবে। তাই চতুর্থ ভাবে ধরুন মা আছে, স্বাভাবিক ধরুন চতুর্থ ভাবে মা, তা আপনি এই যে জাতক এ কেমন মা পাবে, এই যে জাতক কেমন মা পাবে, এই জাতক মা কেমন পাবে, মোটামুটি মা পাবে, খুব ভালো মা পেতে পারবে না, কারণ চতুর্থ ভাবটাই খারাপ। এই জাতকের জীবনে সুখ কেমন হবে, খুব ভালো সুখ পাবে না, কেন না অল্প সুখ পাবে, সুখ দুঃখ মিলিয়ে পাবে, কারণ যে জড়ের রেজাল্ট সেটা হলো সেখানে শনি দ্বারা নষ্ট হয়ে গেছে, কারণ শনি একটা অশুভ গ্রহ, চন্দ্র হালকা শুভ দেওয়ার চেষ্টা করবে, তাই মোটামুটি থাকবে। আচ্ছা, যেটা সে পাবে, যতটুকু পাবে ধরুন চন্দ্রের প্রভাবে খানিকটা তো ভালো হবে, যতটুকু পাবে সেটা কি সে ধরে রাখতে পারবে, না পারবে না, কারণ চতুর্থ পতি যে বৃহস্পতি সে নষ্ট হয়ে গেছে, সে শত্রু ঘরে বসে গেছে, শত্রুর সঙ্গে বসে গেছে, তাই সে মেনটেন করতে পারবে না। ঠিক ঠিক এবার এই চার্টের লগ্ন দেখুন, এই চার্টের লগ্ন দেখুন, আমি কি বলেছি, জ্বরের যে রেজাল্ট সেটা কিন্তু ফিক্স। জ্বর লগ্ন মানে শরীর, তাহলে এর শরীরটা কেমন হবে, এই যে জাতক এর শরীরটা কেমন হবে, এর শরীরটা কেমন, মানে জন্মগতভাবে কেমন শরীর পাবে, তো জন্মগতভাবে শরীরটা কেমন হবে, তন কেমন হবে, অ্যাপিয়ারেন্স কেমন হবে, তার লগ্ন বিচার করবে। তার লগ্ন মানে লগ্নের যে জ্বর সেটা আমরা কিভাবে বুঝবো, না এটা ফিক্স, সেখানে শুভ ও এবং অশুভের প্রভাব দ্বারা আমরা বুঝবো। প্রথমেই আমরা দেখব যে লগ্নে কেউ বসে আছে না, লগ্নে কারো দৃষ্টি আছে, লগ্নে দৃষ্টি আছে, কার দৃষ্টি আছে, লগ্নে বৃহস্পতির দৃষ্টি আছে, শুক্রের দৃষ্টি আছে। এক তো বৃহস্পতি লগ্নপতি,
তাই বৃহস্পতি লগ্নপতি হওয়ার জন্য বৃহস্পতির দৃষ্টি তো লগ্নের জন্য অত্যন্ত ভালো। 2, শুক্র একটা ন্যাচারাল শুভ গ্রহ। আমি আগেও বলেছি যে জ্বরের রেজাল্ট কিসের উপর নির্ভর করে? শুভ গ্রহের উপর নির্ভর করে। তাহলে শুক্র লগ্নের উপর দৃষ্টি দিচ্ছে, সপ্তম দৃষ্টি, তাহলে শুক্রের দৃষ্টিও শুভ, তাহলে দুটো শুভ প্রভাব পড়লো, বেশ ভালো। কিন্তু আরো একটা গল্প আছে, শনি লগ্নের উপর দশম দৃষ্টি দিচ্ছে। শনি লগ্নের উপর দশম দৃষ্টি দিচ্ছে। শনি একটা অশুভ গ্রহ, তাহলে শনি তার অশুভ গ্রহের অশুভ দৃষ্টির ফলে সে কিন্তু খারাপ ফল দেবে। তাহলে লগ্নের উপর বৃহস্পতি ও শুক্রের প্রভাবে ভালো ফল, শনির প্রভাবে খারাপ ফল। তাহলে আমরা তো মোটামুটি ধরতে পারি যে 3টে গ্রহ বৃহস্পতি শুক্র ভালো দিচ্ছে, তাহলে লগ্নের প্রভাব বা শরীরটা বেশ ভালোই হবে, শরীরটা বেশ ভালোই থাকার কথা, শরীরটা যতটুকু পাবে মোটামুটি ভালোই পাবে। অল্প মানে মানে একটু একটু খারাপ, যেহেতু শনির খারাপ প্রভাব আছে, মানে খুব শক্তিশালী একবারে একদম প্রচন্ড সুস্থ মানুষ শরীর হিসাবে পাবে না, রোগ নাড়া রোগ ভোগ থাকবে, কিন্তু ওভারঅল ভালো থাকবে। এটা হচ্ছে গল্প, এটা সে পেয়েছে জন্মগতভাবে। এরপরের যে গল্প, এরপরের গল্পটা কি? এরপরের গল্পটা হচ্ছে লগ্নের জীব বা লগ্নপতি। সে কি হবে? সে এই লগ্নটাকে মেনটেন করবে, বা লগ্নের মানে যে শরীরটা সে পেয়েছে সেই শরীরটাকে সে সারা জীবন মেনটেন করবে। তা মেনটেন করতে গেলে তাকে কি চাই? মেনটেন করতে গেলে তার প্রভাবটা বা তার রেজাল্টটা বুঝতে হবে। লগ্নপতিকে বৃহস্পতি কোথায় বসে আছে? আমি আবার বললাম যে ভাবপতির ফলাফল কিসের উপর নির্ভর করে? শত্রুতা এবং মিত্রতার উপর নির্ভর করে। এখানে লগ্নপতি ও বৃহস্পতি, সে কোথায় বসে আছে? শত্রু ঘরে বসে আছে। লগ্নপতি বৃহস্পতি শুক্র বা শত্রু গ্রহ শুক্রের সঙ্গে বসে আছে। তাহলে বৃহস্পতি কি হলো, লগ্নপতি কি হলো বা ভাবপতি কি হলো? ড্যামেজ হয়ে গেল। তার মানে এর যে শরীরটা আছে, যে শরীরটা পেয়েছে, এই শরীরটাকে সে জীবনে যত্ন নেবে না, শরীরটার প্রতি কোনোদিনই সে দেখভাল করবে না, মেনটেন করবে না। খুব ভালো শরীর না হলেও বেশ ভালো শরীর, যেহেতু শুভ গ্রহের প্রভাব ছিল, অশুভ গ্রহেরও প্রভাব ছিল, মন্দে ভালো কিন্তু ভালোটাই বেশি ছিল। কিন্তু যেটা সে পেয়েছে সেটাকে সে মেনটেন করতে পারবে না। কেন মেনটেন করতে পারবে না? কারণ লগ্নপতি বৃহস্পতি ড্যামেজ হয়ে গেছে, সে শুক্রের ঘরে শুক্রের সঙ্গে বসে গেছে, বুধের সঙ্গে বসে গেছে। কারণ ভাবপতি বা ভাবের যে লর্ড, তার রেজাল্ট কিসের উপর নির্ভর করে? তার রেজাল্ট নির্ভর করে শত্রুতা এবং মিত্রতার উপর। এই পর্যন্ত আমি কি বললাম? ভাবপতি এবং ভাবপতির গল্প। তাহলে ভাবেশ এবং ভাব এবং ভাবেশ, জড় এবং জীব, এই দুটো আমরা শিখলাম। খুব সত্যি কথা বলবো, প্রেডিকশন এর উপরে। স্যার একটা কথা বলবো। মিউট করবেন প্লিজ, স্যার নোট ডাউন করে রাখেন কথা। নিয়ম মানেন প্লিজ, ডিস্টার্ব করলেন। ফ্লো নষ্ট হয়ে যায়। আপনারা ক্লাসে প্রায় 100 জন আছেন, 100 জন যদি কথা বলতে শুরু করেন, একটা করে কথা ক্লাস হবে না। আমি প্রতিটা ক্লাসের শেষে আধ ঘন্টা 35 মিনিট শুধু প্রশ্ন উত্তর করি, একটা কেন, তখন 10টা কথা শুনবো। এখানে এই গল্পটা আমি বললাম। এবারে আমি একটা কথা বলছি আপনাদের। আমি কি বললাম? যে ভাবপতি বা হাউস লর্ড, তার যে কার্যকারিতা সেটা আমাদের ফ্রি উইল, সে কিরকম কাজ করবে তা কিন্তু আমাদের ইচ্ছে অনুসারে করবে। সে কি কাজ করবে আমাদের ইচ্ছে অনুসারে করতে পারে। সেটা কিভাবে হবে তার জন্য আমি কতগুলো বিষয় বলছি, আপনারা একটু লিখবেন। দেখুন, যে কোনো ভাব, সেই ভাবের যে লর্ড, সে কি করে? সেই ভাবটাকে দেখাশোনা করে বা মেনটেন করে। তাহলে দ্বিতীয় ভাব কি ভাব? ধনভাব। ধনভাবের যে পতি বা সেকেন্ড লর্ড, সে কি করবে? এই জীবনে এই চার্টে বা যে কোনো চার্টে
দ্বিতীয় পতি কি করবে? ধনটাকে দেখাশোনা করবে বা টাকা পয়সাটাকে মেনটেন করবে। আচ্ছা, টাকা পয়সা সে যে মেনটেন করবে সে তো তার মতো করে করতে পারে, সে তো তার মতো করেই করবে। তাহলে দ্বিতীয় পতি বা সেকেন্ড লর্ড টাকা পয়সা যে মেনটেন করবে, কিসের উপর করবে? কিসের উপর করবে? তার ইচ্ছে অনুসারে করবে বা তা সে যেমন ভাবে পারবে করবে। ধরুন এখানকার সেকেন্ড লর্ড, এই যে চার্টের সেকেন্ড লর্ড কোথায় বসে আছে? চতুর্থ ভাবে বসে আছে। দেখুন, ভালো করে দেখুন। এই চার্টের দ্বিতীয় পতি, এই চার্টের দ্বিতীয় পতি শনি, সে কোথায় বসে আছে? চতুর্থ ভাবে বসে আছে। তাহলে এই মানুষটা টাকা বানাবে কোথা থেকে? এই মানুষটা টাকা বানাবে কোথা থেকে? কেন? চতুর্থ ভাব বিষয়ক যে সমস্ত কারকতা আছে সেখান থেকে। প্রপার্টি থেকে করতে পারে, মায়ের থেকে করতে পারে, গাড়ি ব্যবসা করে করতে পারে, গাড়ির কাজ করে করতে পারে। কি বললাম আমি? হাউস লর্ডের রেজাল্ট আমাদের ফ্রি উইল, আমাদের ইচ্ছে। হাউস লর্ডের রেজাল্ট আমাদের ফ্রি উইল। তাহলে সেকেন্ড লর্ডের রেজাল্ট ফ্রি উইল কোথায় আছে? চতুর্থ ভাবে আছে। চতুর্থ ভাবে অনেক কিছু কারকতা আছে। মায়ের থেকেও টাকা নিতে পারে, প্রপার্টি থেকেও করতে পারে, গাড়ি ব্যবসা করেও করতে পারে। এটা কে করবে? সেকেন্ড লর্ড। এবারে সেকেন্ড লর্ড যদি ভালো হয় ভালো করবে, মন্দ হয় মন্দ করবে। এই লোকটার সেকেন্ড লর্ড কি ভালো? এই লোকটার দ্বিতীয় পতি কি ভালো? এই লোকটা দ্বিতীয় পতি ভালো না মন্দ তা কিভাবে আমরা জানবো? আমি কি বলেছি যে হাউস লর্ডের রেজাল্ট, হাউস লর্ডের রেজাল্ট কিসের উপর নির্ভর করে? হাউস লর্ডের রেজাল্ট নির্ভর করে শত্রুতা এবং মিত্রতার উপর। তা দ্বিতীয় পতি শনি কোথায় বসে আছে? বৃহস্পতির রাশিতে বসে আছে। বৃহস্পতি শনির কি শত্রু? বৃহস্পতি শনির শত্রু নয়, বৃহস্পতি শনির সম। সম মানে শত্রুতা করবে না, কিন্তু তাকে কোনো সাপোর্টও দেবে না। আমি খারাপও করবো না, ভালোও করবো না। শত্রু মানে তোমার খারাপ করব, বন্ধু মানে তোমার ভালো করব। সম মানে তোমার খারাপও করবো না, ভালোও করবো না। তুমি তোমার জায়গায়, আমি আমার জায়গায়। তাহলে বৃহস্পতি শনিকে কোনো ডিস্টারবেন্স দেবে না। ঠিক আছে, তুমি বসে থাকো। কিন্তু শনি আছে চন্দ্রের সঙ্গে, শনি আছে চন্দ্রের সঙ্গে। চন্দ্র শনির ভীষণভাবে শত্রু গ্রহ। তাহলে শনি ড্যামেজ হয়ে গেল। শনি যখনই ড্যামেজ হয়ে গেল, শনি যখনই ড্যামেজ হয়ে গেল চন্দ্র দ্বারা, তাহলে শনির পাওয়ারটা কমে গেল। তাহলে এই লোকটা প্রপার্টি থেকে রোজগার করবে, এই লোকটা প্রপার্টি থেকে রোজগার করবে, এই লোকটা গাড়ি থেকে রোজগার করতে পারে, কিন্তু রোজগারটা ভালো হবে না। রোজগারটা ভালো হবে না। কেন ভালো হবে না? আমরা বিচারে চলে গেছি সোজা। কেন ভালো হবে না? কারণ দ্বিতীয় পতি বা সেকেন্ড লর্ড সে কি করে? দ্বিতীয় ঘরটাকে দেখাশোনা করে। আমি যা ধন আমার জন্য আছে, নির্ধারিত আছে, কিন্তু সেই ধনটাকে তো আমাকে মেনটেন করতে হবে। আমাকে ভগবান 10 লক্ষ টাকা দিয়েছে, 10 লক্ষ টাকা আমি পেয়েছি। তো 10 লক্ষ টাকা পেলেই তো হলো না, এবার তাকে তো মেনটেন করতে হবে। আমি তাকে খেয়ে শেষ করেও ফেলতে পারি, আমি আবার তাকে ধীরে ধীরে বাড়াতেও পারি। ওই 10 লক্ষ টাকা যে ভগবান দিয়েছে সেটা হচ্ছে জড়। এবার সেটাকে বাড়াবো না কমাবো সেটা হচ্ছে জীব। তাই এই বাড়ানো কমানোটা কে নির্ধারণ করবে? দ্বিতীয় পতি। দ্বিতীয় পতিকে শনি। শনি কি এখানে শুভতার শুভ শুভ শত্রুতার আওতায় আছে না বন্ধুত্বের আওতায় আছে? শনি এখানে শত্রুতার আওতায় চলে গেছে, কারণ সে চন্দ্রের সঙ্গে আছে। আর বৃহস্পতি তাকে কোনো সাপোর্ট দিচ্ছে না, কারণ বন্ধু ক্ষেত্র নয়, সমক্ষেত্র। তাহলে আলটিমেটলি শনি শত্রুতার আওতায়। তাহলে শনি কিন্তু খুব ভালো রইল না। তাই এর টাকা পয়সা এই যে প্রচুর কামিয়ে বাড়াবে তা কিন্তু নয়। তেমনি ভাবে যদি এই সেকেন্ড লর্ড যদি চতুর্থ ভাবে না থেকে তৃতীয় ভাবে থাকতো, যদি এই সেকেন্ড লর্ড চতুর্থ ভাবে না থেকে তৃতীয় ভাবে থাকতো, তাহলে সে ধনটা কোথা থেকে বার করতো বা টাকা পয়সা কোথা থেকে জেনারেট করতে পারতো? তৃতীয় ভাব বিষয়ক যে কোনো কারকতা থেকে। তৃতীয় ভাগে আমরা কমিশন ধরি, তৃতীয় ভাবে আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেল ধরি, তৃতীয় ভাব আমাদের সামর্থ্য, জানেন? তৃতীয় ভাব হচ্ছে আমাদের সামর্থ্য। তাহলে এই শনি যদি তৃতীয় ভাবে থাকতো, তাহলে প্রেডিকশনটা কি হচ্ছে? এ টাকা করবে নিজের সামর্থ্যে, এ টাকা করবে নিজের সামর্থ্যে, এ টাকা বানাবে নিজের সামর্থ্যে। তৃতীয় ভাবে কমিশন আছে, তৃতীয় ভাবে আমাদের যে সমস্ত যে লোকেরা ট্যুর অ্যান্ড ট্রাভেল করে, এগুলো তৃতীয় ভাব। তাহলে এ টাকা করবে বা ধনকে মেনটেন করবে এই কাজগুলো থেকে। ধরুন দ্বিতীয় পতি শনি পঞ্চম ভাবে যদি থাকতো,
তাহলে এই মানুষটা টাকা করতো কোথা থেকে? পঞ্চম ভাবে থাকলে এই মানুষটা নিজেদের ধন বৃদ্ধি করতো বা টাকা করতো কোথা থেকে? পঞ্চম ভাব বিষয়ক যে কারকতা থেকে, ধরুন এডুকেশন থেকে। এরকমও বলতে পারি যে এই ছেলে যখন বড় হবে, পঞ্চম পতি তো ছেলে, ছেলে যখন রোজগার করবে, ছেলের রোজগারে ধন বাড়বে। ছেলে বড় হয়ে ছেলে যখন রোজগার করবে, ছেলের রোজগারে ধন বাড়বে, এটাও বলতে পারি। দেখুন, দ্বিতীয় ভাব যদি ষষ্ঠ ভাবে থাকে, সেই দ্বিতীয় পতি যদি ষষ্ঠ ভাবে থাকে, ষষ্ঠ ভাব আমাদের কিসের জানেন? ষষ্ঠ ভাব তো চিকিৎসা, রোগ ঋণ শত্রু। তাহলে এ ডাক্তারি করে টাকা রোজগার করতে পারে, বা একজন ডাক্তার হয়ে, বা রোগ নাড়া বিষয়ক যে সমস্ত কাজগুলো আছে সেই সমস্ত কাজগুলো করে ইয়ে টাকা রোজগার করতে পারে। যদি দ্বিতীয় ভাব সপ্তম, দ্বিতীয় পতি, এই দ্বিতীয় পতি যদি সপ্তম ভাবে থাকতো, যদি সেভেন্থ হাউসে থাকতো, তাহলে কি হতো? কেন? পার্টনারের থেকে, বউয়ের থেকে ধন, পার্টনারের থেকে বউয়ের থেকে ধন, বিয়ে করলো, শ্বশুর প্রচুর টাকা দিল, বউ প্রচুর টাকা নিয়ে এলো, তাহলে ধন বাড়াতে পারে। দ্বিতীয় ভাব যদি অষ্টমে থাকে, দ্বিতীয় পতি যদি অষ্টমে থাকতো, তাহলে অষ্টম ভাব মানে কি? অষ্টম ভাব অ্যাস্ট্রোলজি, তাহলে সে অ্যাস্ট্রোলজি করে, রিসার্চ করে, অ্যাস্ট্রোলজি করে, রিসার্চ করে সে তার ধনটা বৃদ্ধি করতো। অর্থাৎ দ্বিতীয় পতি যেভাবে থাকবে সেই ভাব বিষয়ক কারকতা দিয়েই সে রোজগার করতে পারবে। আপনার চার্টে দেখে নিন আপনার দ্বিতীয় পতি কোন ভাবে আছে, যেভাবে আছে আপনি সেই ভাবের কারকতা থেকেই নিজের ধন বৃদ্ধি করেন বা করতে পারেন বা করতে থাকেন। তেমনি দ্বিতীয়ত ধনের বিষয় হলো। আচ্ছা, আমাদের একটা কথা বলুন তো, যে চতুর্থ ভাব, তো চতুর্থ ভাব কিসের ভাব? চতুর্থ ভাব আমাদের সুখের ভাব। তো চতুর্থ ভাব আমাদের সুখের ভাব। তা আমরা সুখ কোথা থেকে পাবো? আমি আমার সুখটা কোথায় খুঁজবো? আমার চতুর্থ পতি যেখানে বসে আছে, আমি সেখান থেকে সুখ খুঁজবো। এই যে ব্যক্তির চার্টে চতুর্থ পতি বৃহস্পতি, সে কোথায় বসে আছে? সপ্তমে বসে আছে। তাহলে এ নিজের সুখ কোথায় খুঁজবে? এ নিজের সুখ খুঁজবে নিজের বউয়ের কাছে। কোথায় খুঁজবে? নিজের বউয়ের কাছে বা পার্টনারের কাছে। এমনও হতে পারে এই যদি দোকানদারি করে, তাহলে এর যত কাস্টমার আছে তাদের সঙ্গেই আলাপ আলোচনা, দেখা সাক্ষাৎ করে ইয়ে সুখ পাবে। তো বিষয়টা হলো এর। তারপর প্রপার্টি, চতুর্থ ভাব তো প্রপার্টি। এ প্রপার্টি বানাবে কোথা থেকে? বউয়ের থেকে প্রপার্টি বানাবে বা পার্টনারের থেকে প্রপার্টি বানাবে। এমনও হতে পারে সপ্তম ভাব তো ব্যবসার জায়গা, এই লোকটা প্রপার্টি করবে কোথা থেকে? গাড়ি বাড়ি কিভাবে করবে? না ব্যবসা করে। আমরা এইভাবেও প্রেডিকশন করতে পারি। অর্থাৎ কোনো ভাবের যে কারকতা, সেটা আমায় জানতে হবে। সেই কারকতাটা আমি মেনটেন করব কিভাবে? সেই ভাবের প্রতি যে জায়গায় বসে আছে সেখানকার অ্যাক্টিভিটি দ্বারা। নবম ভাব কিসের? নবম ভাব উচ্চশিক্ষার ভাব। তা মানুষ, ধরুন কারো নবম ভাব ভালো, নবম ভাব ভালো, যদি নবম ভাব ভালো হয় তাহলে তার উচ্চশিক্ষার যোগ আছে। কিন্তু সে কি উচ্চশিক্ষা করতে পারবে? তাহলে নবম পতিকে দেখতে হবে। যদি নবম পতিও ভালো হয় তাহলে উচ্চশিক্ষা হবে। এই যে জাতক, এর নবম ভাবটা ড্যামেজ হয়ে গেল। কেন ড্যামেজ হয়ে গেল? অশুভ গ্রহ বসে আছে। ভাবের কারক, ভাবের রেজাল্ট বা জ্বর শুভ বা অশুভ দ্বারা প্রভাবিত হয়। তাহলে এখানে যেহেতু প্রথমেই দেখতে পাচ্ছি কেতু বসে গেছে, তাহলে আমি একে বলতে পারবো না যে তুমি খুব উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারো, খুব উচ্চশিক্ষায় শিক্ষিত হতে পারো, আমি বলতে পারবো না। তাছাড়াও এখানে শুভ অশুভ গ্রহের প্রভাব ছাড়াও কি কোনো শুভ গ্রহের প্রভাব আছে? আমরা দেখতে পাচ্ছি না। এটা গেল একটা গল্প। আগের দিন একটা প্রশ্ন এসেছিল, সেই প্রশ্নটার আমার এখানে সমাধান করা বিশেষ দরকার। ধরুন কোনো ভাবের রেজাল্ট বা জড়ের রেজাল্ট আমরা শুভ বা অশুভ দ্বারা নির্ধারণ করি, আর ভাবের লর্ডের রেজাল্ট তার শত্রুতা বা মিত্রতা দ্বারা নির্ধারণ করি। কিন্তু কোনো ভাবে দেখা গেল কোনো গ্রহ বসে নেই, কোনো ভাবে দেখা গেল কোনো গ্রহের দৃষ্টিও নেই, কোনো ভাবে ধরে নিন কোনো গ্রহ বসে নেই, আর ধরে নিন কোনোভাবে কোনো গ্রহের দৃষ্টিও নেই, তখন গল্পটা কি হবে? সাপোজ
এই যে চারটা দেখতে পাচ্ছেন, এই চার্টের দ্বিতীয় ভাবে কোনো গ্রহ বসে নেই এবং দ্বিতীয় ভাবে কোনো গ্রহের দৃষ্টিও নেই। কোনো গ্রহের সপ্তম দৃষ্টিও নেই, কারো নবম দৃষ্টিও নেই, কারো দশম দৃষ্টিও নেই, কিচ্ছু নাই। তাহলে দ্বিতীয় ভাবটা তো পুরো ব্ল্যাঙ্ক। তাহলে এই জ্বরের রেজাল্টটা কিভাবে হবে? কারণ জ্বরের রেজাল্ট নির্ভর করে কিছুর উপর, শুভতা বা অশুভতার উপর। আর দ্বিতীয় ভাব এখানে পুরো ব্ল্যাঙ্ক। এখানে কোনো দ্বিতীয় ভাবে কোনো কেউ নেই, কোনো কেউ নেই। তাহলে এই দ্বিতীয় ভাবের রেজাল্টটা কি হবে? হ্যাঁ, আমি বলছি আপনাদের, এই দ্বিতীয় ভাবের জড় এবং জীব দুটোই নির্ধারণ করবে এই দ্বিতীয় ভাবের হাউস লর্ড বা জীব। যেহেতু এই দ্বিতীয় ভাবে কোনো সুপ্তা অসুপ্তা কোনো কিছু পাচ্ছি না, তাহলে জড় কিভাবে ধরবো? যতই ফাঁকা থাকে তো একটা লর্ড আছে। সেই লর্ড মানে দ্বিতীয় পতি শনি, সেই শনির অবস্থান, শনির সবকিছুই দ্বারাই আমি দ্বিতীয় ভাবটাকে বিচার করব। এখানে শনি তো খারাপ হয়েই গেছে, শনি তো খারাপ হয়েই গেছে, কারণ শনি শত্রু সঙ্গে আছে এবং সমরাশি মানে সম গ্রহে বা বৃহস্পতির গ্রহে, মানে বৃহস্পতি তার নিউট্রাল। তাই শনি তো মোটামুটি ড্যামেজ হয়েছে। তাই এর জীবনে ডেস্টিনি বা এর যে জ্বর, যে প্রচুর ধন নিয়ে জন্মাবে বা বড়লোক ঘরে জন্মাবে এমন নয়, আর তারপরে টাকাও যে প্রচুর করতে পারবে তা নয়। এটা হলো গল্প। তাহলে কোনো ঘর যদি ব্ল্যাঙ্ক হয়, তাহলে সেই ঘরের জড় এবং জীব দুটোই সেই ঘরের যে লর্ড বা হাউস লর্ড দ্বারাই নির্ধারিত হবে। ঠিক আছে, দেখুন বিষয়টা এরকম। আপনারা একটা ইয়ে করুন তো, একটা একটা হরোস্কোপ আঁকুন, এরকম আঁকুন, এরকম যেমন ভাবে আমি আঁকা দেখিয়েছিলাম, এরকম একটা নর্থ ইন্ডিয়ান এরকম একটা হরোস্কোপ আঁকুন। 12টা ভাবে হরোস্কোপ একটা আঁকুন তো, এঁকে ফেলুন আপনারা। ঠিক আছে, এইভাবে একটা রেক্টাঙ্গুলার বক্স আঁকবেন। বক্স এঁকে কর্নার চারটেকে আগে জুড়বেন, তারপরে এরকম 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 করে এঁকে ফেলুন। বক্সটা এঁকে ফেলুন ভালো করে। ঠিক আছে, এঁকে ফেললেন। এবার আপনারা যেটা করবেন, এঁকে ফেলার পর যেটা করবেন সেটা হচ্ছে এটাকে মেষ লগ্নের চার্ট বানান। মানে প্রথম ভাব মানে এখানে 1 লিখুন, 1 মেষ লগ্ন 1, এখানে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 মেষ লগ্নের চার্ট বানাবেন এবং মেষ লগ্নের চার্ট বানিয়ে 1 থেকে 12 পর্যন্ত 12টা রাশির নাম লিখবেন। লেখা হলো, 12টা রাশির যখন নাম লিখলেন তখন ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো মেষ লগ্নের চার্ট হলো এবং 12টা রাশির আপনারা নাম লিখলেন। এবার এই যে গল্পটা আমি আপনাদেরকে বলবো, দশমে 10 নম্বর রাশি আছে, দশমে শনি এবং চন্দ্র, দশমে শনি এবং চন্দ্র, স্যাটার্ন এবং মুন লিখুন। দশমে শনি এবং চন্দ্র লিখুন, স্যাটার্ন এবং মুন লিখুন। হলো, এবারে বিচার করুন মনে মনে, এই যে চারটা আমি বললাম, এই চার্টের, এই যে চারটা বললাম, এই চার্টের দশম ঘরের জড় কেমন হবে, মানে এ কেরিয়ার কেমন পাবে। দশম ভাব তো কর্ম, এর কর্মজীবনে কেমন পাবে, এ কর্মজীবন কেমন পাবে, এটা আপনারা বিচার করুন। আর কোনো গ্রহ আমি কিছু বলছি না, শুধুমাত্র এইটুকু বললাম। আমি বলছি দশমে কে বসে আছে? শনি। দশমে কে বসে আছে? চন্দ্র।
আমি ধরে নিচ্ছি এই চার্টে, যে চার্ট আপনাদের বললাম, যে চন্দ্র একটা শুভ গ্রহ, ধরে নিচ্ছি চন্দ্র শুভ গ্রহ। তাহলে জড় বা ভাবের রেজাল্ট কিসের উপর নির্ভর করে? সুপ্ত অসুপ্তর উপর নির্ভর করে। তাহলে চন্দ্র একটা শুভ গ্রহ বসে আছে, 1 2 শনি, সে তো দশমপতি, যে কোনো ভাবের হাউস লর্ড বা ভাবের পতি বা সেই ভাবের লর্ড সেই হাউসের জন্য শুভ। তাহলে শনি দশম ভাবের জন্য শুভ। তাহলে দুটো শুভ গ্রহের প্রভাব পড়লো। তাহলে আমি এখন কি বলবো? এর কর্ম বা কেরিয়ারটা কেমন হবে? ভালো হবে, ভালো পাবে, মানে ভালো চাকরি পাবে, ভালো যা করবে, যা যেটা পাবে, যেটা পাবে সে ভালো পাবে। এটা গেল হচ্ছে তার জড়। এবারে সে যেটা পাবে, সে যে চাকরিটা পাবে, সেই চাকরিটা সে মেনটেন করবে কেমন ভাবে, মানে ধরে রাখবে কেমন ভাবে, সেটাকে নির্ভর করবে দশম ভাবে জীব। দশম ভাবে জীবকে শনি। আচ্ছা, জীবের রেজাল্ট বা হাউস লর্ডের যে রেজাল্ট কিসের উপর নির্ভর করে? শত্রুতা এবং মিত্রতার উপর নির্ভর করে। হাউস লর্ডকে শনি, সে নিজের রাশিতে বসে আছে, নিজের ঘরে বসে আছে, কিন্তু তার সঙ্গে কে বসে আছে? চন্দ্র। চন্দ্র শনির কি? পরম শত্রু একটা। তাহলে জীব ডিস্টার্ব হয়ে গেল, জীব ড্যামেজ হয়ে গেল। তাহলে তার জীব ড্যামেজ হয়ে যাওয়ার ফলে সে কর্ম বা কেরিয়ারটাকে কি রক্ষণাবেক্ষণ করতে পারবে ভালো করে? না। চাকরি ভালো পাবে, কিন্তু ভালো করে অফিস যাবে না, ছুটিছাটা করবে, ভালো করে কাজ করবে না, হয়তো অফিসে বকা খাবে, গালাগাল খাবে, তার কেরিয়ারে উন্নতি হবে না। কারণ মেনটেন করার যে ক্যাপাসিটি আছে সেই জড়ের, এই জীবের, সে কিন্তু ডিস্টার্ব হয়ে গেল। ঠিক আছে, আর একটা আমি আপনাদেরকে চার্ট করছি, আবার আর একটা এরকম চার্ট আঁকুন, আবার একটা এরকম চার্ট আঁকুন, এরকম একটা চার্ট আঁকুন। ঠিক আছে, আবার একটা এরকম চার্ট আঁকুন, একদম 12টা এরকম ঘর, এরকম একটা রেক্ট্যাঙ্গল আঁকুন। রেক্ট্যাঙ্গল এঁকে 4টে কর্নার, আমি আঁকা শিখিয়েছিলাম আপনাদেরকে, 4টে কর্নার জুড়ুন, আর এরকম করে একটা বক্স টানুন, এরকম একটা বক্স টানুন, দেখবেন একটা চার্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর এরকম করে ধীরে করে আপনার একটা চার্ট করে ফেলুন, বানিয়ে ফেলুন। ঠিক আছে, ব্ল্যাঙ্ক চার্ট করবেন, একটা চার্ট বানিয়ে ফেলুন এরকম। ঠিক আছে, বানিয়ে ফেলুন। বানিয়ে ফেলার পর আপনারা এটাকে মকর লগ্নের চার্ট বানান, অর্থাৎ প্রথম ভাবে 10 লিখুন। আচ্ছা, আপনাদের যা বলছি আমি একটা জায়গায় নোট করে রাখি, নাহলে আপনাদের প্রশ্নের উত্তরের সময় আমি নিজেই ভুলে যাব। ঠিক আছে, মকর। তাহলে এটা মকর যদি হয়, এখানে 10 11 12 1 2 3 4 5 6 7 8 তা 9, এখানে ধনু হলো। তাহলে মোটামুটি 12টা ভাবে 12টা রাশি বসালেন। এবার একটা কাজ করুন, দ্বিতীয় রাহু বসান, সেকেন্ডে রাহু লিখুন, পঞ্চমে মার্কিউরি আর ভেনাস, মার্কিউরি আর জুপিটার লিখুন। পঞ্চমে মার্কিউরি আর জুপিটার, বুধ এবং বৃহস্পতি, মার্কিউরি জুপিটার। ষষ্ঠে লিখুন সান ভেনাস, ষষ্ঠে লিখুন সান ভেনাস। সপ্তমে লিখুন মার্স, সপ্তমে লিখুন মার্স। অষ্টমে লিখুন কেতু, অষ্টমে লিখুন কেতু। আর দ্বাদশে 12th হাউসে লিখুন মুন স্যাটার্ন, 12th হাউসে লিখুন মুন স্যাটার্ন। একটা চার্ট তৈরি হলো 12th হাউসে মুন স্যাটার্ন। বেশ, এবার আপনাকে যেটা লেখালাম সেটার দিকে মনোনিবেশ করুন, সেটা সপ্তম ভাবের দিকে মনোনিবেশ করুন। কোথায়? সপ্তম ভাবের দিকে মনোনিবেশ করুন। চারটা বানিয়ে ফেলেছেন, সপ্তম ভাবের দিকে মনোনিবেশ করুন। চার্টের গ্রহগুলো একটু আরেকবার বলুন স্যার। লিখুন দ্বিতীয় রাহু, দ্বিতীয় রাহু। পঞ্চমে বুধ এবং বৃহস্পতি, মার্কিউরি অ্যান্ড জুপিটার। ষষ্ঠে সান ভেনাস, রবি এবং শুক্র। সপ্তমে মঙ্গল বা মার্স। অষ্টমে কেতু। দ্বাদশে মুন স্যাটার্ন।
মুন এবং স্যাটার্ন, দ্বাদশে মুন স্যাটার্ন। ঠিক আছে, এবারে সপ্তম ভাবটাকে স্টাডি করা শুরু করুন। প্রথম সপ্তম ভাবের জড়ে যান। প্রথমে যাবেন সপ্তম ভাবের জড়ে। সপ্তম ভাবের জড় যখন আমরা দেখব, সপ্তম ভাবের জড়ে কার প্রভাব আছে? সপ্তম ভাবটা কোন রাশি? কর্কট রাশি। সপ্তম ভাবের জড়ে, আচ্ছা এটা কিন্তু মকর লগ্নের চার্ট, তাই লগ্নপতি শনি। সপ্তম ভাবের যে জড়, সপ্তম ভাবের জড়ে যখন আমি যাব, সপ্তম ভাবের জড়ের প্রভাব কি হবে? ভালো না মন্দ? ডেফিনেটলি খারাপ হয়ে গেল। কেন না, মঙ্গল একটা অশুভ গ্রহ। জড়ের রেজাল্ট কিসের উপর নির্ভর করে? অশুভতা শুভতার উপর নির্ভর করে, এবং অশুভ ম্যালিফিক মঙ্গল, তার ইনফ্লুয়েন্সে সপ্তমের ফল কিন্তু ভালো হবে না। তাহলে আমি যদি বলি এই লোকটা বউ কেমন পাবে, এই লোকটা বিয়ে করে বউ কেমন পাবে, বউ কিন্তু ভালো হবে না। এটা হচ্ছে প্রথম গল্প। দ্বিতীয়, এই লোকটা এই যে বউটা পেলো, সেই বউটাকে মেনটেন করবে কেমন ভাবে? ধরুন যেমন পেয়েছে, ভালো বউ নয়, তা তাকে তো সারা জীবন নিয়ে চলতে হবে, ভালো হোক আর মন্দ হোক, সারা জীবন নিয়ে চলতে হবে। তো সেই চলাটা তার, সেটাকে ক্যাপাসিটিটা কে দেবে? সপ্তমের পতি। সপ্তম পতিকে চন্দ্র। সপ্তম পতিকে চন্দ্র। চন্দ্রের ফলাফল কিসের দ্বারা নির্ধারিত হবে? চন্দ্রের ফলাফল নির্ধারিত হবে শুভ বা অশুভতার উপর। চন্দ্র কোথায় বসে আছে? দ্বাদশে বসে আছে। কার সঙ্গে? শনির সঙ্গে। এবারে বলুন, দ্বাদশ যে ঘরটা কোন রাশি? ধনু রাশি। ধনু রাশি। আমি কি বলেছি? আমি বলেছি যে সপ্তম এই গ্রহ মানে যে ভাবের ভাবপতি বা ভাবেশ, তার যে রেজাল্ট কিসের উপর নির্ভর করে? বন্ধুত্ব বা শত্রুতার উপর। কিরকম বন্ধুত্ব? সে কোন রাশিতে বসে আছে, সেটা তার বন্ধু রাশি না শত্রু রাশি? সে কার সঙ্গে বসে আছে, যার সঙ্গে বসে আছে সে তার বন্ধু না শত্রু? এবং তার উপর কে দৃষ্টি দিচ্ছে, তারা যারা দৃষ্টি দিচ্ছে তার বন্ধু না শত্রু? তাহলে প্রথমেই আমি দেখছি সে বসে আছে বন্ধু রাশিতে, বৃহস্পতির রাশিতে, ঠিক বেঁচে গেল। কার সঙ্গে বসে আছে? শনির সঙ্গে বসে আছে, চরম শত্রুর সঙ্গে বসে আছে, মরে গেল। তার উপর দৃষ্টি কে দিচ্ছে? দেখুন ষষ্ঠ ঘরে রবি এবং শুক্র বসে আছে। আমরা জানি যে শুক্র চন্দ্রকে মোটেই ভালো চোখে দেখে না, শুক্র চন্দ্রকে একদম শত্রু মনে করে। তাহলে শুক্র সে দৃষ্টি দিচ্ছে চন্দ্রকে। আর কে দিচ্ছে? রবি। রবি তার বন্ধু। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? পাঁচখানা ফ্যাক্টর এলো। কি কি ফ্যাক্টর? চারটে ফ্যাক্টর এলো। কি কি ফ্যাক্টর? চন্দ্র সে বসে আছে বন্ধু ক্ষেত্রে, বসে আছে শত্রুর সঙ্গে, দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে বন্ধুর, দৃষ্টিপ্রাপ্ত হচ্ছে শত্রুর। চারটে ফ্যাক্টর। আচ্ছা আমি যদি এই চারটে ফ্যাক্টরটাকে 100% ধরে নিই, তাকে যদি আমি চারটে ফ্যাক্টরকে 4 দিয়ে ভাগ করি, তাহলে 4 25 100। তাহলে দুটো ফ্যাক্টর ভালো, বসে আছে বন্ধু রাশিতে আর বন্ধু রবি দৃষ্টি দিচ্ছে, দুটো ফ্যাক্টর ভালো। আর বসে আছে শত্রুর সঙ্গে আর দৃষ্টি দিচ্ছে শুক্র, শত্রু, দুটো ফ্যাক্টর খারাপ। তাহলে 50-50, অর্ধেক ভালো অর্ধেক খারাপ। তাহলে এ যে বউটা পেয়েছে, বউটা যেমনই হোক, খারাপ পেয়েছে এটা নিঃসন্দেহ, মানে এর কপালে বউ ভাগ্য ভালো নয়, বউটা ভালো পায়নি। তার সঙ্গে সঙ্গে এই বউটার সঙ্গে কেমন সম্পর্ক রাখবে? সে বউটার সঙ্গে সম্পর্ক বা বউটাকে মেনটেন করবে কিভাবে? সে বউটাকে মেনটেন করবে 50-50, মানে অর্ধেক কিছুটা ভালো চেষ্টা করবে, আবার কিছুটা খারাপ হবে। মানে বদমাস বউ বলে যা হয়, তো মাঝে মধ্যে বলবে খুব ভালো, তার ভরণ পোষণের ব্যবস্থাও করবে, আবার মাঝে মধ্যে হয়তো 2-4 ঘা জমিয়েও দেবে, গাল বন্ধও করে দেবে। কারণ সে মেনটেন কে করার ব্যাপারটা, সেক্ষেত্রে তার যে ক্ষমতা বা তার যে রেজাল্টটা 50-50। এটা গেল ব্যাপার। এরপরে আরো একটা আমি গল্প বলবো, মন দিয়ে শুনবেন। দেখুন এখানে সপ্তম ঘরটাকে ডিস্টার্ব করলো কে? সপ্তম ঘরটাকে ডিস্টার্ব করলো কে? সপ্তম ঘরটা মানে কি? যেহেতু সপ্তমে মঙ্গল বসে আছে, তো সপ্তম ঘরটা অশুভ গ্রহ, তো সেই অশুভ গ্রহটা মঙ্গল, সে সপ্তম ঘরটাকে ডিস্টার্ব করলো।
মঙ্গল এই চার্টের চতুর্থ পতি। দেখুন ফোর্থ লর্ড, মঙ্গল এই চার্টের কে চতুর্থ পতি, ফোর্থ লর্ড। ফোর্থ লর্ড কোথায় এসে বসেছে? সপ্তম ভাবে। চতুর্থ পতি কে? চতুর্থ ভাব কি মায়ের জায়গা? তো তাহলে 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 গন্ডগোলটা কে করে দিয়েছে? জ্বরটাকে মা। বউটা আসার পর থেকে প্রথম ঝামেলা সৃষ্টি করে দেবে মা, বউটাকে পুরো ড্যামেজ করে দেবে কে? মা। বউটাকে পুরো কেন না, জ্বরের রেজাল্ট কার উপর নির্ভরশীল? জ্বরের রেজাল্ট শুভতা এবং অশুভতার উপর নির্ভরশীল। তো জ্বরে কে 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 বসেছে? অশুভ গ্রহ বসেছে, মঙ্গল। তাহলে জ্বরটাকে ড্যামেজ করলো কে? মঙ্গল। মঙ্গল কোথাকার? মঙ্গল চতুর্থপতি। তাহলে মা প্রথম ড্যামেজ করে দিয়েছে একদম। বউ আসলেই মা একদম বাজে বউ, একবারে সহ্য হলো না, বউটাকে ড্যামেজ করে দিল, বউ একবারে খেপে গেল। এবারে এবারে চতুর্থপতি সপ্তমে এসে আপনার সপ্তমে যেটাকে ড্যামেজ করলো। এবারে মঙ্গল চতুর্থপতি ছাড়াও কিন্তু এখানে একাদশপতি, ঠিক আছে? চতুর্থপতি ছাড়াও কিন্তু একাদশপতি। তাহলে চতুর্থপতিত্ব হিসাবে মা, একাদশপতিত্ব হিসাবে একাদশ। একাদশ ভাব আমাদের কিসের ভাব? আমাদের ডিজায়ার, আমাদের ইচ্ছা, আমাদের আকাঙ্ক্ষা। তা বন্ধু দেখুন, মিউট রাখবেন, আমি কথোপকথন করছি না প্লিজ। তা চতুর্থপতি আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা। হ্যাঁ বন্ধু, অবশ্যই। তা বউটা যে এসেছে, আমার 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 যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটাও তো হয়তো এমন ছিল, নিশ্চয়ই অশুভ। তাহলে ইচ্ছাটা ভুল ছিল, আমার প্রাপ্তির ইচ্ছাটা ভুল ছিল। আমি হয়তো বেশি টাকা পণ নিয়ে ফেলেছি, বেশি টাকা আমি পণ চেয়ে ফেলেছি, পণ নিয়েছি বেশি টাকা। এটাও একটা আমার ইচ্ছা বা আকাঙ্ক্ষাটাও ভুল ছিল। হ্যাঁ বন্ধু, আমার ভুলভাল বন্ধু জন্য আমার বউ। যেহেতু জ্যোতিষের প্রেডিকশন করার সময় না, স্থান কাল পাত্রটা খুব গুরুত্বপূর্ণ। বেশিরভাগ ক্ষেত্রে যে যে ঘটনার সঙ্গে যে যে ঘটনাগুলোকে লাগাতে হয়, সেটা আমাদের একটা সিক্সথ সেন্সের ব্যাপার। তা বিয়ের ক্ষেত্রে ঝামেলার একটা বড় কারণ কিন্তু পণ। তা বেশি টাকা পণ নিয়ে ফেলেছে, তার জন্য আমার বউটা ড্যামেজ হয়ে গেছে। তাহলে যদি এই চারটা, আপনাদের যে চারটা দিয়েছি, এই চারটার লোকটাকে যদি বিয়ে দিতে হয়, আপনি একজন অ্যাস্ট্রোলজার হিসাবে কি বলবেন? যে বাপ বিয়ের আগে বেশি নয় আকাঙ্ক্ষা করবে না, বেশি চাহিদাবাজি করবে না, কোনো ডিজায়ার রাখবে না, আর বিয়ে করে নেয় বউকে মায়ের থেকে আলাদা রাখবে, মায়ের থেকে দূরে সরিয়ে গিয়ে রাখবে। কেন না, চতুর্থ ভাবকে মা, চতুর্থ ভাবকে মা। চতুর্থ ভাবকে মা, ঠিক আছে? বউয়ের থেকে, বন্ধুদের থেকে বউকে দূরে রাখবে, এই ফ্রিকোয়েন্সির বাইরে রাখবে। এটা হলো গল্প। দেখুন এবারে আমি যে আপনাদেরকে চার্ট বলেছি, এই চার্টে আমি তো সপ্তম ভাবটা দেখলাম, এই চার্টের এবার টাকাটা একটু ধনটা দেখি। ধনটা আমি একটু এক্সপ্লেন করি। আচ্ছা বলুন তো, আপনারা দেখতে পাচ্ছেন চার্টটা, এর ধন বিষয়ক বা জ্বর বা টাকা কেমন হবে, ধন কেমন হবে? সেকেন্ড হাউস কোন রাশি? সেকেন্ড হাউস কুম্ভ রাশি। সেকেন্ড হাউসে বসে আছে কে? রাহু। সেকেন্ড হাউসে বসে আছে কে? রাহু। সেকেন্ড হাউসের ওপর দৃষ্টি দিচ্ছে কে? শনি। শনি তৃতীয় দৃষ্টি দিচ্ছে দ্বাদশ থেকে। আর কে দৃষ্টি দিচ্ছে? সেকেন্ড হাউসের উপর মঙ্গল দিচ্ছে অষ্টম দৃষ্টি। সেকেন্ড হাউসের কে দৃষ্টি দিচ্ছে? মঙ্গল দিচ্ছে অষ্টম দৃষ্টি। তা এই যে জ্বরের যে রেজাল্ট, এই জ্বরের রেজাল্টে প্রথম দ্বিতীয় ভাবে কে বসে আছে? রাহু, স্বরাশি। রাহু শুভ গ্রহ। আর কে কে দৃষ্টি দিচ্ছে? দ্বিতীয় পতি শনি, শুভ গ্রহ দ্বিতীয়র ক্ষেত্রে। তাহলে শুভ গ্রহের অবস্থান, শুভ গ্রহের দৃষ্টি অত্যন্ত ভালো ব্যাপার। কিন্তু মঙ্গল সপ্তম থেকে পূর্ণ দৃষ্টি দিচ্ছে, মঙ্গল অশুভ গ্রহ, মঙ্গল অশুভ গ্রহ। তাহলে শনি রাহুর প্রভাবটা খুব ভালো, তাই জ্বরটা ভালো। আর মঙ্গল হচ্ছে সপ্তম থেকে দৃষ্টি দিচ্ছে, তাহলে মঙ্গলটা ডিস্টার্ব করবে, মঙ্গলটা দ্বিতীয় ভাবকে ডিস্টার্ব করছে বা জ্বরকে ডিস্টার্ব করছে। তাহলে এই ধন টাকা কেমন হবে? টাকা বেশ ভালো হবে, একটু গন্ডগোল থাকবে, একটু
খারাপ থাকবে, কারণ যেহেতু মঙ্গল দৃষ্টি দিচ্ছে। সেক্ষেত্রে আমাদের প্রেডিকশনটা কি হবে? মঙ্গলকে অশুভ গ্রহ, মঙ্গল দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে, অশুভ দৃষ্টি দিচ্ছে, তাহলে মঙ্গল দ্বিতীয় ভাবকে ডিস্টার্ব করবে। তার কি ক্ষমতা? মঙ্গল এখানে চতুর্থপতি, মঙ্গল এখানে একাদশপতি। তাহলে আমরা বলতে পারি যে এই ব্যক্তির ধনের বিষয়ে বা পারিবারিক ব্যক্তি জীবনের বিষয়ে কে সমস্যা সৃষ্টি করবে? এই ব্যক্তির মা, এই ব্যক্তির বন্ধু বান্ধবরা। কেন না? মঙ্গল চতুর্থপতি, চতুর্থপতি মানে মঙ্গল মায়ের রিপ্রেজেন্ট করছে, এবং চতুর্থপতি হিসেবে সপ্তমে বসে যখন দ্বিতীয়ভাবে অষ্টমী দৃষ্টি দিচ্ছে এবং তার দৃষ্টি যখন অশুভ হচ্ছে, তাহলে দ্বিতীয় ভাবটাকে ড্যামেজ করছে বা দ্বিতীয় ভাবের জড়টাকে ড্যামেজ করছে কে? মঙ্গল। তাহলে মায়ের জন্য, তাহলে একে আমরা কি বলবো? ভাই তুমি একটু মায়ের কাছ থেকে দূরে থাকবে, তাহলে কি হবে? তোমার বউয়ের সঙ্গেও ঝামেলাটা কম হবে, আর টাকা পয়সার ব্যাপারেও তোমার সমস্যাটা কম হবে। তুমি বাইরে থেকে মাকে টাকা পয়সা পাঠাও, কিন্তু এটা করো। এটাকে বলা হয় একটা মানুষের বিচার করা। আচ্ছা, আমি আপনাদের আগের দিন বলেছিলাম চার্ট বানানো শিখিয়ে দেব। তো প্রেজেন্ট হচ্ছে তো? প্রেজেন্ট হচ্ছে। আচ্ছা, আপনাদের দ্বিতীয় প্রশ্ন, আমি প্রশ্ন বলেছি তো, দ্বিতীয় প্রশ্ন লিখুন আপনারা। এই আজকের 8 নম্বর প্রশ্ন লিখে নিন। 8 নম্বর প্রশ্ন, 9টি গ্রহ কি কি? 8 নম্বর প্রশ্ন, 9টি গ্রহ কি কি? লিখে নেবেন। 9টি গ্রহ কি কি? 8 নম্বর প্রশ্ন। 9 নম্বর প্রশ্ন, দেবগ্রহ কোনগুলো? 9 নম্বর প্রশ্ন, দেবগ্রহ কোনগুলো? 9 নম্বর প্রশ্ন, দেবগ্রহ কোনগুলো? ঠিক। আচ্ছা, আমি আপনাদের বলেছিলাম যে করব, আজকে আপনাদের একটা চার্ট বানানো শিখিয়ে দেব। দেখছি, দাঁড়ান। হেভি প্রোগ্রাম, হেভি ওয়েট হয়ে গেছে তো, মিটিংটাও হেভি। আমি গুগল ক্রোম খুললাম। গুগল ক্রোম খুলে ধরুন অ্যাস্ট্রোসেজ, STROSAGE, অ্যাস্ট্রোসেজ গেলাম, অ্যাস্ট্রোসেজ সাইট খুলে, এটা আমি লাইভ করছি। আপনারা অ্যাস্ট্রোসেজ অ্যাপস নিয়ে নিতে পারেন। লাইভ করছি, দেখুন অ্যাস্ট্রোসেজ এরকম খুলছে। বাবা, এত স্লো। ছেড়ে দিন, আমি এখানেই দেখিয়ে দিচ্ছি। ধরুন একটা সফটওয়্যার, আমার সফটওয়্যারে দেখিয়ে দিচ্ছি। এটা একটা সফটওয়্যার। এই সফটওয়্যারে ওপরে আমি যাচ্ছি ফাইল আর চার্ট, এখানে নিউ চার্ট। তা নিউ চার্ট যখন আমরা করব, তখন যার চার্ট বানাবো, তখন তার ধরুন নাম দিলাম একটা XYZ, তার নাম দিলাম, ঠিক আছে। তারপরে যেটা আমার দরকার, তার ডেট অফ বার্থ। ধরে নিন তার ডেট অফ বার্থ ধরুন 12ই আগস্ট 2005, সাপোজ
আগস্ট 2005, কোনো একটা, আমি 2006, সময় ধরুন দুপুর 3টে, ধরুন সময় দুপুর 3টে বেজে 6 মিনিট 00 সেকেন্ড, ঠিক আছে। আর তার যে জায়গা, যখন আপনি অ্যাপসগুলো ইউজ করবেন তখন অ্যাপসগুলোতে ল্যাটিটিউড লংটিটিউড অনুসারে দেয়াই থাকে, আপনার নিয়ে নেবে। ধরুন কলকাতা, KOLKATA, দেখুন কলকাতা চলে এলো, কলকাতা ওয়েস্ট বেঙ্গল, আমি এটাকে সিলেক্ট করলাম। যখন আমি সিলেক্ট করে নিলাম চলে এলো, চলে এলে আমি কি করলাম, হয়ে গেল ক্লিয়ার, ওকে, কমেন্ট দিই, ওকে। আমার চার্ট, ডু ইউ ওয়ান্ট টু সেভ দিস চার্ট? নো, ঠিক আছে, আমার চার্ট সেভ করার দরকার নেই। এই চার্ট এসে গেল, চার্টটা এসে গেল। আমি যার চার্ট বানালাম, এই দেখুন নিচে 12 আগস্ট 2006, আমার কারসার দেখুন নিচে 12 আগস্ট 2006, 3:06 তার ল্যাটিটিউড লংজিটিউড এসে গেছে, কলকাতার ল্যাটিটিউড লংজিটিউড এসে গেছে। তাহলে তার জন্মের তারিখ, তার জন্মের সময় এবং জন্মের জায়গা, এই 3টে দিয়ে আপনি যে কোনো অ্যাপসে যখন ফিল আপ করবেন, আপনার সঙ্গে সঙ্গে কি আসবে, আপনার সঙ্গে সঙ্গে চলে আসবে, কুণ্ডলি তৈরি হয়ে যাবে। আমি আগের দিন বলেছিলাম যে কুণ্ডলি কিভাবে বানাতে হয় আমি বলে দেবো। অ্যাস্ট্রোসেজটা খুলতে পারলাম না, এখন হয়তো কিছু কিন্তু কারণে খুললো না, এই গল্প। ঠিক আছে, ঠিক আছে, চলুন আজকে যেটা বললাম এবারে প্রশ্ন উত্তরে যাই। আজকে যা বললাম তার প্রশ্ন উত্তরে যাই। ঠিক আছে, আপনারা যারা হ্যান্ড রেজ করেছেন, আমি একজন করে মিউট করে রাখবেন। কার আনমিউট করেছেন বলুন তো? বাড়ির হাঁড়ি করার আওয়াজ পাওয়া যাচ্ছে, মিউট করে রাখেন সবাই। এবারে বলুন, সমাপ্তি গোস্বামী, আপনার কি প্রশ্ন? স্যার স্যার গুড ইভিনিং স্যার। স্যার আপনি একটা কথা আগের দিন ক্লাসে বলেছিলেন, সেটা হচ্ছে লগ্নপতি যেই থাকবেন তিনি যেখানেই থাকুন না কেন, তিনি যতই মানে খারাপ হোক না কেন, মানে তিনি সবসময় ভালো, মানে তার ইফেক্ট থাকবে, তার দৃষ্টি হবে এবং তিনি ভালো ফলই দেবেন। তো আপনি যে চার্টটা স্যার আজকে দেখিয়েছিলেন ওটা ধনু লগ্নের চার্ট ছিল, বৃহস্পতি বসেছিল, তো সেই ক্ষেত্রে স্যার বৃহস্পতি তো শুক্রের সাথে অবস্থান করছিল, আবার মিথুন রাশি মানে বুধের রাশিতে ছিল, বুধও শত্রু শুক্রও শত্রু, কিন্তু বৃহস্পতি তো আবার লগ্নপতিও ছিল, তাহলে সেক্ষেত্রে কি সেটা শুভ ফল হবে না, মানে শুভ হিসাবে? বিষয়টা বুঝুন, আমি দুটো গল্প বলেছি, একটা হচ্ছে ভাব আর একটা হচ্ছে ভাবপতি। যখন ভাবের গল্প হচ্ছে তখন লগ্ন ভাবে কার কার প্রভাব আছে দেখার, যখন ভাবপতির গল্প হচ্ছে তখন আর শুভ অশুভ থাকবে না, তখন শত্রুতা মিত্রতা যাচাই হবে। লগ্নপতি বৃহস্পতি যে শুভ সবার জন্য, আমি খুব ভালো, আমি সবার জন্য ভালো, সবাই কি আমার জন্য ভালো হবে নাকি? বৃহস্পতি ভালো, বৃহস্পতি সমস্ত ভাবের জন্য ভালো, কিন্তু তার যারা শত্রু আছে, বুধ কি তার সঙ্গে ছেড়ে কথা বলবে নাকি? তাহলে বৃহস্পতি তো শত্রুর ঘরে গিয়ে বসে গেছে, সে লগ্নপতি হোক আর যাই হোক। যখন জীব বা হাউস লর্ডের বিষয়ে আলাপ আলোচনা হবে তখন তার শত্রুতা মিত্রতা বিচার্য। তাই বৃহস্পতি সে যখন বসে গেছে বুধের ঘরে বা বুধের রাশিতে, তাহলে সে শত্রু রাশিতে বসে গেছে, সে বসে গেছে শুক্রের সঙ্গে, শত্রুর সঙ্গে বসে গেছে। তাই বৃহস্পতি তার যে সামর্থ্য, সেই সামর্থ্যটা নষ্ট হয়ে গেল তার শত্রুদের দ্বারা। বোঝা গেল কথাটা? হ্যাঁ স্যার। প্রমিতা স্যার সেটা পারমিতা হচ্ছে, পাল, হ্যাঁ কি বলুন। হ্যাঁ স্যার আরেকটা কথা জিজ্ঞাসা করছি, সেটা হচ্ছে বৃহস্পতি যদি এখানে চন্দ্রের রাশিতে হতো, কর্কট রাশিতে হতো, শুক্রের সাথে অবস্থান করতো, তাহলে তো আমরা বলতাম মিশ্র ফল প্রদান করবে। দেখুন
বিষয়টা হলো বৃহস্পতি যদি কর্কট রাশিতে হতো সে এক্সাল্ট হতো। আমি সেই হুম তুঙ্গের বিষয়ে যাইনি, সে খুব ক্ষমতাবান হতো, কিন্তু সেটা কথা নয়। তাকে নষ্ট করেছে শত্রুর ফলে সে কি হবে, নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, খারাপ ছেলে হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল তো? শক্তিশালী হোক না, খারাপ হয়ে যাবে। কথাটা বোঝা গেছে? আচ্ছা হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, বেশ। পারমিতা পাল। হ্যাঁ স্যার। স্যার একটাই তাতে কোশ্চেন করা যাবে হ্যাঁ তো? হ্যাঁ হ্যাঁ, একটা তাড়াতাড়ি বলবেন। আহ, 15-16 হ্যাঁ জন বা হাত তুলেছে, আমাকে 15-16 জনের উত্তর দিতে হবে। স্যার, এই যে বলুন। কোনো গ্রহের দৃষ্টি আছে, সেটা কি করে বুঝবো? মানে মনে করুন যে সপ্তমে রাহু কেতু আছে, তো এই মানে এই ভাবের দৃষ্টি, এই গ্রহের দৃষ্টি কোথায় কোথায় আপনি মানে আগের দিন অপোজিটে ছিলেন যাচ্ছে? ক্লাসে? আপনি হ্যাঁ আমি আগের দিন ছিলাম ক্লাসে তো, ছিলেন? তাহলে আমি ছিলাম তো তো। দৃষ্টি লিখিয়েছি, দৃষ্টি আমি লিখিয়েছি। রাহু কেতুর কোনো দৃষ্টি আমরা ধরি না বা নির্ধারণ করি না। আমরা রাহু কেতুর দৃষ্টি আছে আমরা স্বীকার করি না। অন্যান্য গ্রহের দৃষ্টি বলেছি যে সমস্ত হুম গ্রহে যে রাশিতে বসে আছে সেই রাশি থেকে সপ্তমের দৃষ্টি দেয়, 1 নম্বর। 2 নম্বর, হুম হুম বৃহস্পতির পঞ্চম নবমে, মঙ্গলের চতুর্থ অষ্টমে, শনি তৃতীয় দশমে পূর্ণ দৃষ্টি আছে। ঠিক আছে? হুম 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 হুম, বুঝতে পেরেছি। হুম, হুম। okay. তারপরে কি আছে, সনাতন ভীষণ, কি বলছেন বলুন। স্যার অসংখ্য ধন্যবাদ স্যার, 3 দিন ধরে আমাদের এত সুন্দর আপনি বোঝালেন। স্যার আমার একটা ছোট্ট জিজ্ঞাসা, যে কোনো চার্টে আপনি যেটা বোঝালেন যে দ্বিতীয় ঘরে যদি ফাঁকা থাকে, দ্বিতীয় ভাব যদি ফাঁকা থাকে, কোনো গ্রহ না থাকে, সেই ক্ষেত্রে স্যার প্রেডিকশনটা যদি আরেকটু আমাকে একটু বুঝিয়ে দেন স্যার। যদি কোনোভাবে কোনো গ্রহও নাই, কোনো গ্রহের দৃষ্টিও নাই, তাহলে সেই ভাবের বা সেই ভাবের যে জড়, তার আমরা তো বিচার করি শুভতা এবং অশুভতার উপর, যে সেখানে শুভ প্রভাব আছে না অশুভ প্রভাব আছে। শুভ প্রভাব থাকলে ভাবটা ভালো হয়ে গেল, অশুভ প্রভাব থাকলে ভাবটা খারাপ হয়ে গেল। কিন্তু যেখানে কারো দৃষ্টিও নাই, কেউ বসেও নাই, সেক্ষেত্রে কিভাবে ধরবো? সেক্ষেত্রে ওই ভাবের যে লর্ড, সেই লর্ডই ওই ভাবকেও মেনটেন করবে, জীবন জড় জীব দুটোই মেনটেন করবেন। যেমন ধরুন দ্বিতীয় ভাবে কারো দৃষ্টি নেই, কারো যুতি নেই, দ্বিতীয় পতি ধরুন শনি, দ্বিতীয় পতি শনি চন্দ্রের সঙ্গে বসে আছে ধরুন রবির ঘরে, তাহলে শনিটা কি হলো, ড্যামেজ হয়ে গেল। তো শনি তো একটা নষ্ট প্ল্যানেট হয়ে গেল এক প্রকার, শত্রু ঘরে শত্রুর সঙ্গে বসে আছে। তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় ভাবে জড়ও খারাপ হবে, জীবও খারাপ হবে, মানে তার টাকাও কম হবে, তারপরে সে টাকা বেশি রোজগারও করতে পারবে না। আমরা এইভাবে কল্পনা করব। বোঝা গেল কথাটা? ওকে 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 স্যার। স্যার আরেকটা আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট স্যার, আহ, নতুন যারা জ্যোতিষ বা এই অ্যাস্ট্রোলজি শিখছে, তাদের জন্য স্যার কোনো গাইড বই আপনি রেকমেন্ডেশন দিতে পারবেন যে এটা তাদের জন্য ভালো হতে পারে? একদম যদি নতুন কেউ কিচ্ছু জানে না, তাহলে বাংলায় একদম অথেন্টিক 100 বর্ষ পুরানো বই আছে, জাতক কৌমুদী, কেদারনাথ ভট্টাচার্য, কলেজ স্ট্রিটে পেতে পারেন, একদম প্রথম বই। আর তারপরে অনেক বই এসছে, তবে কেদারনাথ আমি গ্রুপে লিখে দেব। রাইটারের নাম জাতক কৌমুদী। আমি এই কারণে বলছি, বইটা আমি প্রথম পড়েছিলাম, আজ থেকে 25, 27, 30 বছর আগে বইটা আমি পড়েছিলাম প্রথম, জাতক কৌমুদী। এবং এবং বইটা হচ্ছে 100 বছর পুরনো, মানে আজকের দিনের ওই ব্যবসা ভিত্তিক না, উনি মানে জাতক কৌমুদী অনেক প্রাচীন বই। আর কেদারনাথ ভট্টাচার্যের বই হয়ে গেলে হরিহর মজুমদারের ফলিত জ্যোতিষ কিনতে পারেন। ঠিক আছে, হরিহর মজুমদারের ফলিত জ্যোতিষ কিনতে পারেন। ঠিক আছে, আচ্ছা তারপরে সঞ্জয় মুখার্জি বলুন। হ্যাঁ নমস্কার স্যার, বলছি যদি কোনো চার্টের মানে লগ্নপতি যদি শনি হয়, শনি এমনিতে তো অশুভ গ্রহ, যদি লগ্নপতি শনি হয় তাহলে শনি যদি কোনো জায়গায় দৃষ্টি দেয়, তাহলে তার দৃষ্টিটা শুভ হবে না অশুভ হবে? লগ্নপতি শনি মানে লগ্ন ওই চার্টের সবকিছুর জন্য শুভ। আচ্ছা, শনি যেখানেই বসুক শুভ গ্রহ, শনি দৃষ্টি দিক শুভ হবে দৃষ্টি। যদি ঠিক আছে, শত্রু গ্রহের সাথে বসে, যদি শত্রু গ্রহের সাথে বিষয়টা অন্য বসে বা হয়ে গেল, মেলালে হবে না, মিক্স ম্যাচ করবেন না। শুভতা অশুভতা আর শত্রুতা মিথ্যতার গল্পটা অন্য। আচ্ছা সে যদি শত্রুর সঙ্গে বসে, সে তো নিজে ড্যামেজ হবে, আচ্ছা তার ক্ষতি হবে।
কিন্তু আমি যখন অন্যের, সে দৃষ্টি দিচ্ছে মানে কি, সে অন্যের উপর প্রভাব দিচ্ছে, তাহলে অন্যের উপর তার প্রভাবটা কি হবে? আমি খুব ভালো লোক, আপনি খুব বদ লোক, তা আমি আপনার সাথে তো খারাপ ব্যবহার করবো না, আপনি আমার সাথে না। খারাপ ব্যবহার করবেন, কারণ আপনি বদলোক। বোঝার কথা বোঝা গেল তো? শনি ভালো তো, হুম। সে তো লগ্নপতি শনি, তো সে তো সবার জন্য ভালো। বোঝা গেল? আচ্ছা তার কেউ ক্ষতি হ্যাঁ করবে না এমন তো কোনো বিষয় নেই, তার তো ক্ষতি হতেই পারে। ঠিক আছে? আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, অসংখ্য। ডক্টর সোমা দাস। হ্যাঁ স্যার, গুড ইভিনিং। বলছি আমি হয়তো মিস করেছি কি জানি না, উত্তরগুলো আমরা কোথায় দেব? আমি এখানে এখনই তো বলিনি, আমি গ্রুপে লিখে ও দেবো আচ্ছা উত্তরগুলো। আচ্ছা আমাকে আচ্ছা আচ্ছা সরি। আমাকে ইন্ডিভিজুয়ালি ও আচ্ছা উত্তরগুলো আচ্ছা আমাকে ইন্ডিভিজুয়ালি 10টা প্রশ্নের, আমি 9টা প্রশ্ন বলেছি, এখন একটা প্রশ্ন বলিনি, 10টা আচ্ছা আচ্ছা প্রশ্নের উত্তর ইন্ডিভিজুয়ালি আমি টাইম ফ্রেম করে দেবো। যিনি পাঠাতে পারবেন, আর নাম তো আমি চেয়েছি, নাম বলেই দিয়েছি, হ্যাঁ আর হ্যাঁ নাম তো হ্যাঁ লেখাই হ্যাঁ থাকবে, হ্যাঁ আমি হ্যাঁ সেই নামে সার্টিফিকেট করে তাকে ইন্ডিভিজুয়ালি হোয়াটসঅ্যাপ করে আমি সার্টিফিকেট দেবো। ঠিক আছে। ঠিক আর আছে? একটা দেবো ছোট্ট আমি প্রশ্ন সবাইকে। ছিল। হ্যাঁ, জ্যোতি বলতে কি বোঝায়? ওটা কি একাধিক গ্রহগুলো একসঙ্গে থাকলে? আর ওটা কি থাকলে ভালো না খারাপ? না, এটা ভালো জ্যোতির খারাপের, ভালো খারাপটা নির্ভর করে অনেক বিচার বিশ্লেষণ আছে। যুতি আচ্ছা মানে আচ্ছা যখন কোনো একটা রাশিতে বা কোনো একটা ভাবে একাধিক হুম গ্রহ অবস্থান করে, তখন তাদের বলে যুতি বা যুক্তি, মানে যুক্ত আছে। হ্যাঁ এবারে যুতির আচ্ছা ফল কি হবে? দুটো শত্রু গ্রহ একসঙ্গে বসে গেছে, তো তারা তো দুজনকে ড্যামেজ করবে, হুম তাই না? হ্যাঁ হ্যাঁ আবার দুটো বন্ধু আচ্ছা গ্রহ আচ্ছা একসঙ্গে বসে গেছে, তাহলে দুজনকে পরিপূরক তো। ঠিক আছে? তখন আচ্ছা তারা দুজনে আচ্ছা বলবে আচ্ছা আয় তবে সহচরী, হাতে হাতে ধরি ধরি, হ্যাঁ হ্যাঁ কারণ হ্যাঁ দুজনে হ্যাঁ বন্ধু। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, বুঝলাম। রাজীব মন্ডল। হ্যাঁ স্যার, বলছি একটাই প্রশ্ন স্যার, বলছি ন্যাচারাল বেনিফিট বলতে আমরা কি বুঝি? মানে যেটা সম্পূর্ণভাবে শুভ বা মানে আর তার সাথে কোনো কন্ডিশন লাগছে না, সেটাই বলতে বোঝাই? সেটাই বলতে হচ্ছে, ন্যাচারাল বেনিফিট, এটা শাশ্বত ইউনিভার্সাল ট্রুথ। বৃহস্পতি ন্যাচারাল বেনিফিট প্ল্যানেট, এটা ইউনিভার্সাল ট্রুথ, এই নিয়ে কোনো প্রশ্ন নেই। মানে কোনো ঠিক আছে? কন্ডিশন লাগছে না, যেটা প্ল্যানেটস সেটা ন্যাচারাল নয়। হ্যাঁ, ঠিক আছে, ঠিক ঠিক তাই। আছে, থ্যাংক ইউ। প্রীতম গুহ। হ্যাঁ নমস্কার স্যার। আপনি এই যে নমস্কার। মকর লগ্নের যে চার্টটি আমাদের তৈরি করালেন, ওইটাতে হ্যাঁ, সেকেন্ড হাউসে আপনি ধনভাবটা বিচার করতে বললেন, সেখানে রাহু বসে আছে। যেহেতু রাহু বসে আছে, তো সেই ক্ষেত্রে আমার এই ভাব হবে, মানে ভাবের যে ইয়েটা হবে সেটা তো আমার খারাপ হবে, ধনভাব আমার খারাপ হবে, তাই তো? দাঁড়ান, ওই চারটা দেখে আমি লিখে রেখেছি চারটা, আমি নাহলে নিজে ভুলে যাবো তো। কোন চারটা? মকরটা, হ্যাঁ বলুন। মকর লগ্ন। হ্যাঁ ঠিক আছে, হুম, হ্যাঁ, বলুন। ধনভাব তাহলে হ্যাঁ, আমার খারাপ হবে, দ্বিতীয় রাহু বসে আছে, দ্বিতীয় রাহু যেহেতু বসে আছে। যেহেতু হ্যাঁ, দ্বিতীয় রাহু বসে আছে, তাই সেক্ষেত্রে ধনভাবটা আমার খারাপ হবে। ওয়াই? আপনি কি আজকে প্রথম ক্লাস করছেন? না না না, 3 দিন আমি 3 আছেন? দিন ধরে। হ্যাঁ তাহলে হ্যাঁ। কনসেন্ট্রেট নয় ক্লাসে। রাহু তো না, অ্যাকচুয়ালি রাহু তো এখানে আপনি বলেছেন যে অশুভ গ্রহ। কি মুশকিল, কোন ভাবের অধিপতি সেই ভাবের জন্য সবসময় শুভ। তা রাহু তো কুম্ভ রাশির অধিপতি, আমি তো কুম্ভ একটা আচ্ছা আচ্ছা আচ্ছা, না না, কুম্ভ আমি এই রাশি আর জায়গাটাই বুঝতে পারিনি। একদম সরি ঠিক সরি আছে। সরি, তা এই জায়গাটাই রাহু বুঝতে ওই পারিনি। ভাবের জন্য শুভ। ক্লিয়ার? ওকে 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 ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্রীতম গুহ, ওয়েলকাম প্রীতম ওকে গুহ। হ্যাঁ, আমি বললাম স্যার। আচ্ছা, রমিত ভৌমিক, ঝটপট বলুন। স্যার নমস্কার। স্যার কে বলবে? রমিত, আমি বলবো। হ্যাঁ, আপনাকে বলেছি তো, পরপর হ্যাঁ বলছি। স্যার, আমি গতকালকে প্রশ্নটা করেছিলাম, বলেছিলাম আজকে উত্তর দেবেন। স্যার ধরুন এই মকর লগ্নের একটা কুণ্ডলী, শনি তাতে শুভ গ্রহ বসে আছে 10ম ঘরে, অর্থাৎ শুক্রের ঘরে বসে আছে। তার সঙ্গে যদি আরেকটা শুভ গ্রহ সূর্য বসে যায়, দুটোই শত্রু কিন্তু দুটোই আবার শুভ গ্রহ, তখন এটা কিভাবে আমরা দেখবো? আপনি কি দেখতে চাইছেন? মানে স্যার কর্ম ওনার 10ম ঘর কিরকম ফল দেবে, বা এখানে শনি বা শুক্র ওরা তাহলে খারাপ আপনি হবে কি কিনা? দেখতে চাইছেন? আপনি দেখতে চাইছেন কর্মভাব, রাইট? হ্যাঁ স্যার। কর্মভাব। তাহলে যখন ভাব দেখবেন বা জড় দেখবেন, তাহলে সেখানে শুভ গ্রহের প্রভাব দেখতে হবে, ঠিক? তো যখন জড়ের প্রভাব দেখবেন, তাহলে মকর এই 10ম ঘরে
দশম ঘরে কে বসে আছে? দশম ঘরে বসে আছে একটা শুভ গ্রহ শনি, কারণ ওই চার্টের জন্য শনি সবার ক্ষেত্রে শুভ, শুভ, ঠিক স্যার। যেহেতু লগ্নপতি সব জায়গায় শুভ। দ্বিতীয়, হুম। ওখানে কে বসে আছে? রবি, সে ক্রূর রবি। গ্রহ, ক্রূর, ক্রূর গ্রহ, আচ্ছা। অশুভ নয়, অশুভ নয়। তো রবি কি দেবে? কর্ম দেবে, কর্মের শুভ ফল প্রদান করবে, কিন্তু একটু চড় থাপ্পড় মেরে বকাবকি করে, বাট শুভ ফল দেবে। তাহলে তার কর্মটা, চাকরিটা ভালো পাবে, প্রফেশনটা ভালো হবে। এটা গেল জড়ের গল্প। এবার আসছি জীবের গল্প। জীবের গল্প মানে, জীবের গল্প মানে তখন আমি দেখবো যে দশমপতি শুক্র কোথায় কি অবস্থায় আছে, দ্যাট ইজ জীব। তা আচ্ছা। সে যদি ভালো থাকে, তার আবার রেজাল্টটা নির্ভর করবে কিসের উপর? তার রেজাল্টটা নির্ভর করবে শত্রুতা মিত্রতার উপর। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে স্যার, বোঝা গেল স্যার। প্রভাতপতি, প্রভাতপতি। বলছি এটা যে কোনটা কোন গ্রহে থাকবে সেটা কি করে বুঝবো আমরা? কে কে কে? মানে এই যে আপনি এই যে মকর রাশির যে ইয়েটা বললেন যে সপ্তমপতি শনি, কিন্তু সপ্তমে আছেন মঙ্গল। হ্যাঁ, কি বলুন বলুন। সপ্তমে আছেন মঙ্গল, হ্যাঁ, কিন্তু সপ্তমপতি শনি হওয়ার কথা, এটা আমরা বুঝবো কি করে? সপ্তমপতি শনি হওয়ার কথা মানে বুঝলাম না আপনি কি বলতে চাইছেন। সপ্তমপতি কেন শনি হবে? মকর, মকর লগ্নের চার্টে সপ্তমপতি চন্দ্র হবে। আপনি চারটা বানিয়েছেন হাতে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, সাত নম্বর ঘরে কত, সপ্তম ঘরে কত নম্বর রাশি লিখেছেন? রাশি কিছু লিখিনি, আচ্ছা ঘুরিয়ে লিখতে হতো রাশিটা আর কি। আচ্ছা, মকর, লিখে কুম্ভ, লিখে নাও। মীন, বৃষ, মিথুন, কর্কট। নীলেশ চক্রবর্তী কি বলছেন বলুন। হ্যাঁ স্যার, ধন্যবাদ। বলছি যে যদি হচ্ছে আমাদের ষষ্ঠ ভাবটা হচ্ছে ঋণ আর শত্রুর ভাব, ওখানে যদি শনি দৃষ্টিপাত করে কিংবা শনি বসে, তাহলে কি ফল হতে পারে? দেখুন, ষষ্ঠ ভাব ঋণ শত্রু পরের গল্প। মিউট করে দিন, মিউট করে দিন, আপনি সবাই মিউট করে দিন। ষষ্ঠ ভাব ঋণ শত্রুর গল্প পরে। আগে আমায় দেখতে হবে ষষ্ঠ ভাবটা যেভাবেই হোক, সেখানে শনি বসে আছে একটা অশুভ গ্রহ। অশুভ গ্রহ ষষ্ঠ ভাবটাকে খারাপ করে দেবে। তার মানে ষষ্ঠ ভাবে যা যা পাই সেগুলো খারাপ হবে। তাহলে রোগ নাড়া ভোগতে পারে, রোগ ভোগার চান্স আছে, শত্রুতা হওয়ার চান্স আছে। এটা হলো ষষ্ঠ ভাবের গল্প। এবারে তার যে রোগ হবে বা শত্রুতা হবে, সেটাকে সে কাউন্টার করবে, ম্যানেজ করবে ভালোভাবে না খারাপভাবে, তা ষষ্ঠপতির ওপর নির্ভর করবে, বা সিক্স লর্ড কোথায় আছে, তা সে শত্রু ঘরে মিত্র ঘরে কি আছে না আছে তার উপর নির্ভর করবে। কিন্তু তার যে জীবনে শত্রুতা বা রোগ ঋণ থাকবে, সেহেতু সেটা অশুভ গ্রহ বসেই বলে দিয়েছে। নীলেশ বাবু, পরিষ্কার হলো কথাটা? হ্যাঁ স্যার। স্যার আরেকটা কোশ্চেন। আচ্ছা, হ্যাঁ, যে আপনি বলেছিলেন যে কোন অ্যাপ থেকে যদি টাইম জানা না থাকে, কোন ওয়েবসাইট থেকে বা অ্যাপ থেকে আমরা চার্টটা বের করি? না, কোনো অ্যাপ থেকে না, টাইম জানা না থাকলে হোরার অ্যাস্ট্রোলজি শিখতে হবে, প্রশ্ন কুণ্ডলী বানানো শিখতে হবে। ঠিক আছে। আচ্ছা, রামকৃষ্ণ বাবু, রামকৃষ্ণ রুজ। হ্যাঁ স্যার, প্রথমে আমার প্রণাম নেবেন স্যার। আপনাকে আমার প্রণাম, আপনি আমার পুরনো লোক। স্যার বলুন। সত্যি কথাই আজকে প্রায় এখন আপাতত 80 জন আছে, সকলের কাছে আপনাকে আমি নতজানু হয়ে প্রণাম করছি স্যার। আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি স্যার, এ চিন্তা করা যায় না। এবং সকলকেই একটা কথা বলবো যে স্যার খুবই ভালো কেপি শেখান, অসাধারণ। আমার তো মনে হয় ভারতবর্ষের টপ একটা স্যারের মধ্যে, মানে গুরুর মধ্যে একটা স্যার। আমি কৃতজ্ঞ স্যার। আমি আপনার ছাত্র। না না, এরকম কিছু না। কোনো কোশ্চেন নয় স্যার, একটাই কথা যে সত্যি কথাই আপনাকে এরকম করে সামনাসামনি দেখে যে কোশ্চেন জিজ্ঞাসা করতে পারবো, এর জন্য স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। অনেক কিছু পেয়েছি জীবনে স্যার আপনার কাছ থেকে, আপনার কাছে চরম কৃতজ্ঞ স্যার আমি। ভালো করে প্র্যাকটিস করুন, ভালো করে প্র্যাকটিস করুন। খুব ভালো লাগলো ক্লাসটা। আমি আপনাকে বলেই করলাম যে একটাই জিনিস জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে বৈদিকটা কি কোনো কোর্স চালু করবেন স্যার আপনি?
বৈদিক আসলে এত ভাস্ট না। আমি কোনোদিন, আজকের তারিখ তো দেখুন, আজকের তারিখে মানুষ এত বেশি ব্যস্ত। আমি যদি এক বছরের কোর্স করি না, কেউ থাকতে পারবে না। আমার অভিজ্ঞতা বলছি, আমি 7-8 বছর অনলাইনে কোর্স করাচ্ছি তো, 7 বছর। এটাকে শর্ট করে তো করা যায় না স্যার বৈদিকটাকে? আমি আমি শর্ট, আপনি তো জানেন শর্টকাট আমার আসে না। আমি হ্যাঁ যদি সেটা জানি বৈদিক করতে যাই, সেটা জানি। তাহলে বৈদিক করতে গেলে আমাকে অষ্টক বর্গ থেকে শুরু করে অল দ্য টাইপস অফ ডিভিশনাল চার্ট, অল দ্য যোগা, সব কিছু শেখাতে হবে। এবং সব কিছু শেখাতে গেলে একটা হিউজ টাইম লাগবে, যেটা কমসে কম 1 বছর লাগবে। আর কেপিটায় আপনি দেখেছেন, আমি দীর্ঘদিন ধরে কেপিটাকে আমি একটা ক্রিম করে ফেলেছি। একটা 3 মাসের মধ্যে আমি কমপ্লিট কনসেপ্ট মানুষকে দিতে পারি, এবং পিন পয়েন্ট টাইমিং এর রুল পর্যন্ত। হ্যাঁ, বৈদিক আপনারা শিখুন। আমি যেই 3 দিনে যা শিখিয়ে দিলাম, 3 দিনে যা বলে দিলাম, বৈদিকে যারা করলেন, আমি বলছি শুনুন, বৈদিকের প্রেডিকশন এর উপরেই নির্ভরশীল। হ্যাঁ, এরপরে এবার নানা রকম গল্প আছে, রাজযোগ, ধনযোগ, অনেক কিছু আছে, সেখানে অনেক বিষয় আছে, কিন্তু বেসিক যে কনসেপ্ট, বেসিক পিলার যেটাকে বলা, আমি তার বলে দিলাম আপনাদের। যে 3টে দিনের ক্লাস ভালো করে বুঝতে পারেন, এই জীব আর জড় ভালো হবে, জীবনে ভালো পাবো না মন্দ পাবো। যদি রিসার্চে যান, তো রিসার্চের জন্য তো লাইফ লং পড়ে আছে। আপনি অ্যাস্ট্রোলজিতে যত ডিপে যাবেন, শেখার শেষ নেই। ডক্টর KN রাও, তিনি ওয়ার্ল্ড রিনোন্ড অ্যাস্ট্রোলজার। তিনি 90-92 বছর বয়সে ইন্টারভিউ দিচ্ছেন। আমাদের বর্তমানে যদি বলি অ্যাস্ট্রোলজিতে, বর্তমানে ভারতবর্ষে যদি গ্রেট অ্যাস্ট্রোলজার কেউ আছে, আমি বলবো ডক্টর KN রাও। এবং কৃষ্ণমূর্তিজি, তিনি চলে গেছেন ধরাধাম ছেড়ে। আরো অনেক অনেক আছে, কিন্তু ডক্টর KN রাও তিনি বলছেন আমি কিচ্ছু জানি না জ্যোতিষের। তো আমি কোন হরিদাস পাল, আমি জ্যোতিষ শিখে গেছি বলবো? না স্যার, অসাধারণ শেখান স্যার, আপনি অসাধারণ শেখান। সবাইকে একটা কথা বলবো যে স্যারের কাছে কেপি এবং বাস্তু এই দুটো যদি একসঙ্গে শেখা যায়, তাহলে সত্যি কথাই সে জীবনে কিছু পাবে, নিজের ফিলিংস বাড়বে, নিজের প্রতি ধারণাই চেঞ্জ আমার হয়ে যাবে। রামকৃষ্ণ বাবু, আমার নক্ষত্র বাস্তুর কোর্সটায় যদি আপনারা পরবর্তীকালে কেউ জয়েন হন, নক্ষত্র বাস্তুর কোর্সটা আমার নিজের রিসার্চ, এবং এই রিসার্চটা আমার চলছে। আর নক্ষত্র বাস্তু মানে এটা আমি করবো স্যার, আপনার কাছে কিছুদিন পরে করবো, আবার ঠিক পরে আছে, যেদিন কোনো অসুবিধা নেই, তখন করবো। ঠিক আছে। আপনি তো আচ্ছা, এবারে আমি প্রশ্ন রেখেছিলাম, মৌসিতা পায়রা। হ্যাঁ রামকৃষ্ণ, পরে আবার কথা বলবো। স্যার হ্যাঁ স্যার হ্যাঁ বলুন। বলছি স্যার, আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, যে এই যে 10খানা কোশ্চেন, এটা কি একটা খাতায় লিখে সেটাকে ছবি তুলে পাঠালে কি হবে? হ্যাঁ হ্যাঁ, পাঠাতে পারেন। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, নমস্কার, প্রণাম। মৌসিতা পায়রা, প্রণাম। হ্যাঁ স্যার, মৌসিতা পায়রা, স্যার বলছি যে আমি একটা ওই ইয়েতে অ্যাপেতে চার্ট তৈরির ব্যাপারটা দেখছিলাম, তো ওখানেতে টাইটেল জানতে চাইছে। তো বিবাহিত মহিলাদের ক্ষেত্রে কোন টাইটেলটা মানে দিতে ওটা হবে? ওটা ওটা কোনো ফ্যাক্টরি নয়। আপনি নাম X আর টাইটেল Y লিখলেও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, নামটা X আর টাইটেল যদি Y লেখেন, কোনো অসুবিধা নেই। ওটা নিয়ে চার্টের কোনো সমস্যা নেই। চার্টের বিষয়টা হচ্ছে এই জন্মের তারিখ, জন্মের সময় এবং জন্মের জায়গা, এই 3টে সঠিক হওয়া লাগে, ঠিক আছে? শান্তনু পাত্র, বলুন। গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। বলছিলাম স্যার, এই চার্টটা আপনি দেখেছিলেন, এখানে আপনার দশম ঘরে হচ্ছে আপনার ইয়ে বসে আছে, এটা ঘরটা হচ্ছে আপনার তুলা লগ্নের ঘর। তুলা লগ্নের ঘর কখন বললাম? ও আচ্ছা, আমি এতে দেখিয়েছি কি, স্ক্রিন শেয়ার করে দেখিয়েছি। হ্যাঁ, ওটা আপনি মানে দশম ঘর হচ্ছে আপনার 7th আছে, মানে হচ্ছে আপনার তুলা লগ্নের ঘর হচ্ছে। এবার সেইখানে স্যার শুক্র বসে আছে, তুলা লগ্নের অধিপতি হচ্ছে। তুলা লগ্নের ঘর নয়, দশম ঘরে যদি 7 লেখা আছে, দশম ঘরে যদি 7 লেখা আছে, তাহলে দশম ঘরে আপনার আছে, তুলা আছে, ঠিক আছে? ওটা মকর লগ্নের ঘর হবে, ঠিক আছে? মকর লগ্নের ঘর, দশমে তুলা রাশি। বলুন এবার। স্যার সেই তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র। শুক্র স্যার 6th হাউসে বসে আছে সূর্যের সাথে। তাহলে আমি কি বলতে পারি স্যার, তার জব স্যার ওই হয় হসপিটাল রিলেটেড হবে, অথবা আপনার স্যার ওই উকিল আদালত হিসাবে হবে, এরকম হতে পারে স্যার?
আপনি যেরকম বোঝালেন। দশমপতি, হ্যাঁ, দশমপতি যে ঘরে বসে আছে সেই ঘরের ফ্রিকোয়েন্সি সে অ্যাকসেপ্ট করবে জীবনে ফর কেরিয়ার। তাহলে দশমপতি শুক্র যদি ষষ্ঠ ঘরে বসে আছে তাহলে তার কেরিয়ারটা ওই ডাক্তার, হসপিটাল, নার্সিং হোম বা এইসব ব্যাপারে, কিংবা কোর্ট কাচারি যেখানে লড়াই যুদ্ধ হয়, তার কেরিয়ারটা পুলিশেও হতে পারে। এই সরি, পুলিশ বলছি, তার কেরিয়ারটা না ওই ব্যাটেল ফিল্ড, সৈন্যবাহিনীতেও হতে পারে, লড়াই যুদ্ধ না, শত্রু নাশ করার জন্য। ঠিক আছে স্যার আরেকটা এরই কথা ছিল, কিন্তু স্যার এখানে আপনি ভালো গুড আর এনিমির কথা বলছেন, কিন্তু 3 নম্বর তো স্যার এনিমি শুক্রের, মঙ্গল আর শুক্র। তো ব্যাপারটা হচ্ছে ওই শুক্র ধরুন হাসপাতালে কাজ করবে, কিন্তু তার কাজ করার যে কোয়ালিটি সে তো ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ স্যার, হ্যাঁ ভাই ওই জন্য জীবনে তো জিজ্ঞেস করছি। সবাই কাজ করবে, হয় ভালো করবে নাহলে খারাপ করবে, কাজ তো কোথাও করতে হবে। আপনি যদি মাঠে গিয়ে চাষি করছেন, কিন্তু চাষটা ভালো করবেন না মন্দ করবেন সেটা তো পরিবেশ পরিস্থিতি বলবে। তাহলে শুক্র তো ড্যামেজ হয়ে গেছে, তাহলে কাজ তো ভালো করতে পারবে না। এটাই গল্প। অলোকা পাল। হ্যাঁ, নমস্কার স্যার। বলছি স্যার, আমি একটা চার্ট নিয়ে বলছি যে আচ্ছা, চতুর্থপতিতে মানে এটা মিথুন লগ্নের আর কি, 4th হাউসে শনি আছে, আর দশমে আপনার মীনের ঘর, কিন্তু ওখানে কিছু নেই। চতুর্থে শনি থাকলে এবার দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি পড়ছে তার 10-এ, মানে মিনেতে। শুনুন, এটা কর্ম আমি কি যাবো, হতে এটা পারে এটা স্যার? এটা আপনার চার্ট তো। আমি 3 দিনের যে কোর্সে শেখালাম, আমি আপনার এখন উত্তরটা দিতে পারবো না, উত্তরটা ভাবতে পারবো না কি বলছেন। 3 দিনের যা শেখালাম আমি এর রেকর্ডিং দিয়ে দেব, ঠান্ডা মাথায় বসে 5 বার 6 বার করে পুরো রেকর্ডিং গুলো দেখবেন, আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়ে যাবেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে আপনার প্রশ্নের উত্তর আপনি পাবেন, একটু পড়াশোনা করলে পাবেন। নারায়ণ দে বলুন। স্যার বলছি, মানে আপনি যে কিছুক্ষণ আগে বলেছিলেন যে কিছু বই আছে পুরনো বইগুলো, ওইগুলোর অ্যাড্রেস গুলো আপনি কি গ্রুপে একটু দেবেন, কোনটা কোনটা বই আছে অ্যাড্রেস দুটো গুলো? বইয়ের নাম বললাম, আমি দুটো বই দিয়ে দেবো গ্রুপে। ঠিক আছে, দিয়ে ঠিক দেবো। আছে। আচ্ছা, আমি কিভাবে ওই মানে বইগুলো মানে বাই পোস্টে আনাতে পারবো? বলতে পারবো না, এটা আমার জানা নেই। কলেজ স্ট্রিটে পাওয়া যায় বলতে পারি। আচ্ছা, ঠিক না আছে, আমি তো আসাম থেকে বলছি, এই জন্য আমি একটু ফোনে যোগাযোগ তাহলে করে ওখানকার বইয়ের দোকানে কথা বলবেন, ঠিক ওখানকার আছে, টেক্সট ঠিক বইয়ের আছে, দোকানে কথা বলবেন, হবে, তারা বলবে কোথা থেকে পাওয়া যায়। ঠিক আছে, উত্তম ঠিক পাল আছে, বলুন। ঠিক আছে। নমস্কার স্যার, গুড ইভিনিং। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে আপনি বললেন যে সফটওয়্যার বা অ্যাপসে নেম, ডেট অফ বার্থ, প্লেস এগুলো দিলে কুণ্ডলী তৈরি হবে। তো সেটা মানে যে কুণ্ডলীটা তৈরি হবে সেখানে কি গ্রহ আর রাশি কি আপনি অটোমেটিক্যালি বসে যাবে? সফটওয়্যারে সব অটোমেটিক্যালি বসে যাবে, সফটওয়্যার সব করে দেবে। আচ্ছা, তারপর এখন প্রেডিকশনটা আমাদের এখন দায়িত্ব, যুগ, তাই তো? প্রেডিকশন আমার দায়িত্ব। এখন যুগ এত উন্নত হয়েছে, এমন সফটওয়্যার এসেছে সে প্রেডিকশনও করে দিচ্ছে, টাইমিংও করে দিচ্ছে। ঠিক হ্যাঁ, আছে, সে তো অবশ্যই স্যার। বিনয় বসু। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। বিনয় বসু বলুন। আমার একটাই প্রশ্ন, সেটা হচ্ছে দুটো গ্রহ যদি একটা ভাবে থাকে, তাহলে তারা যদি একটা ভালো একটা খারাপ হয়, মিশ্র ফল দেবে, ভালো দেবে খারাপ দেবে মিশিয়ে। দুটোই যদি ভালো হয় তাহলে ভালো ফল দেবে, দুটো খারাপ হলে খারাপ ফল দেবে, এটা বুঝলাম। এই দুটোর বেশি যদি 3টে গ্রহ থাকে, 4টে গ্রহ থাকে, তখন কিরকম ফল দেবে? দেখুন, তখন ব্যাপারটা খুব মিক্স হয়ে যাবে, কারণ তখন গ্রহযুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে যাবে। তো এখন এই লেভেলে আর 4টে গ্রহ কি হবে, এটাকে আপনি একটা কথা বলতে পারি। আমি আজকে একটা গল্প বলছিলাম আপনাদের, 50-50 একটা গল্প বলেছি না, 25-25-25-25। ধরুন নিন একটা ভাবে 4টে গ্রহ বসে আছে। যে 4টে গ্রহ বসে আছে তার মধ্যে একটা ভালো 3টে খারাপ, তাহলে 100% হলে 3 ভাগ খারাপ ফল, 1 ভাগ ভালো ফল, এরকম ভাবতে পারেন এই লেভেলে। ঠিক আছে, এই লেভেলে। এর পরবর্তী আপনি আরো হায়ার লেভেলে যখন ব্যাপারটাকে নিয়ে যাবেন, এটা তো খুব সহজ জিনিস নয়, একটা বিরাট বড় ভাস্ট জিনিস, সমুদ্র, সাগর। ঠিক আছে, আচ্ছা, আর একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি নর্থ ইন্ডিয়ান বার্থ চার্ট আপনি করালেন, এটা ইস্ট ইন্ডিয়ান বার্থ চার্ট আপনি করান না? দেখুন, ইস্ট বলুন বা নর্থ বলুন, কোনোটাই কিছু বিষয় নাই। আমি না একটা নর্থ ইস্ট ইন্ডিয়ান চার্ট কিভাবে ইউজ করতে হয়, আমি আগের দিন নর্থ ইন্ডিয়ান চার্ট কিভাবে বানাতে হয় শিখিয়ে দিয়েছিলাম।
হ্যাঁ ঠিক আছে, এবং সাউথ ইন্ডিয়ান চার্টও আমি শিখিয়ে দিই। তাই আমি 3 রকমেই করি। আমি নর্থ ইস্ট, মানে আমি কোনো গোঁড়ামিতে নেই, যখন যেটা হয় আমি করে দিতে পারি, আপনারাও সেরকমই পারবেন, একই ব্যাপার। ঠিক আছে, এরপরে উত্তম পাল। স্যার বলবো? আমার স্যার হয়ে গেছে, বললাম তো। উত্তর, আচ্ছা শিবম চক্রবর্তী। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার মেষ লগ্নের জন্য সব থেকে বেশি শুভ গ্রহ হচ্ছে মঙ্গল। সে যদি সপ্তমে থাকে এবং সপ্তমপতি যদি দ্বাদশে থাকে তাহলে কিরকম রেজাল্ট হবে? একদিক দেখুন থেকে আমি তো না মঙ্গল শুভও বটে। কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। এই এই মানে সেই অনলাইনে যে গুলো হয় না, এটা হলে ওটা হবে, আমি তো এসব করছি না। আমি একটা জিনিস আপনাদের শিখিয়েছি এবং তার অ্যাপ্লিকেশনটা আপনি নিশ্চয়ই বুঝেছেন। আমি আপনাদের প্রশ্ন উত্তর করতে বসিনি। আপনারা যে শেখালাম সেই শেখাটা কি বুঝেছেন? আমি তো একটা শেখালাম 3 দিন ধরে, 3 দিন ধরে শেখালাম, তো তার রেজাল্টটা আপনি নিজেই প্রেডিকশন করতে পারবেন। এবং আপনি যে প্রশ্ন করলেন আমার 3 দিনে, যদি 3 দিনের লাইভ ক্লাসে থাকেন আপনার পারা উচিত, আমার তবে শ্রম সার্থক হবে। আর যদি অসুবিধে হচ্ছে তাহলে 3 দিনের রেকর্ডিংটা ভালো করে দেখবেন, দেখে আপনি যে প্রশ্ন করলেন খুব সহজ প্রশ্ন এবং উত্তরটা আপনি নিজেই ভাবতে পারবেন, তবে জানবো আমার শ্রম সার্থক হবে। এই লেভেলে যদি আপনার এই প্রশ্নের আমায় উত্তর দিতে হয় কেমন হবে? আচ্ছা এসকেবি বলুন, এসকেবি। স্যার নমস্কার। নেবো আপনার প্রশ্ন, আমি নেবো। হ্যাঁ বলুন। স্যার নমস্কার, বলছি যে স্যার 3 দিন তো আপনার সঙ্গে ছিলাম, তো আমার প্রশ্ন বলতে এই জায়গাটা একটু আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাটা আমি ঠিক মানে কনফিউজড হয়ে যাচ্ছি। এই যে আপনি মকর লগ্নের যে চার্টটা দেখালেন, সেই চার্টে যে সপ্তমপতি যিনি বা সপ্তম ভাব, যেখানে আমি বলছি মার্স আছে মানে মঙ্গল আছে, এবার ইভেন মঙ্গল থেকে আপনি বলছেন চতুর্থপতি আবার একাদশপতি, এই যে ব্যাপারটা ধরা, এটাকে এই প্লেসমেন্টটা আমি কিভাবে ইয়ে করব, মানে বুঝবো কি করে? মঙ্গল, হ্যাঁ মঙ্গল সপ্তম ভাবে বসে আছে, ঠিক? হ্যাঁ 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 সপ্তম ভাবে মঙ্গল বসে আছে। মঙ্গল একটা অশুভ গ্রহ। হ্যাঁ সপ্তম ভাবটার জটটাকে মঙ্গল ড্যামেজ করছে। হুম। আচ্ছা আমি একটা কাজ করি, আপনাদের না 10 নম্বর প্রশ্নটা বলে দিই, অনেকে খুব ইয়ে হচ্ছে। 10 নম্বর প্রশ্ন আপনারা নিতে পারেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, বলুন তুলা রাশির অধিপতিকে, লিখে দিন। ঠিক আছে, তুলা রাশির অধিপতিকে, 10 নম্বর প্রশ্ন। বেশ, বিষয়টা হলো ওই যে মঙ্গল সে যে সপ্তম ঘরে বসে আছে, সে সপ্তম ঘরে সে যেহেতু অশুভ, তাই সপ্তম ঘরটাকে সে ড্যামেজ করে দিল। সে অশুভ, অশুভ গ্রহের প্রভাবে সপ্তম ভাবে জ্বরটা খারাপ হলো। এবার আমি বলছি, আমি একটা ক্লু দিয়ে গেছি, এটা আপনাদের ভাবনা অনেক ব্যাপ্তিতে গিয়ে ভাবতে হবে। ওই মঙ্গলটা যে সপ্তম ঘরকে খারাপ করলো, অশুভ গ্রহ হলো, তার তো নিজস্ব একটা গুণবত্তা আছে। সে এই চার্টের চতুর্থপতি এবং একাদশপতি, তাই তো? চতুর্থপতি এবং একাদশপতি তো? হ্যাঁ, এই যে এই জায়গাটা চতুর্থপতি তো, চতুর্থ ঘরে মেষ রাশি তো, একাদশে বৃশ্চিক রাশি তো, চতুর্থ এবং একাদশপতি। তা চতুর্থপতি চতুর্থ ভাব থেকে কি দেখি? মা। একাদশ ভাব থেকে কি দেখি? বন্ধু। তাহলে ওই চতুর্থ এবং একাদশপতি মঙ্গল, তার মানে তার মধ্যে মা এবং বন্ধু এই দুটোর গুণ আছে। তাহলে সে অশুভ হচ্ছে সপ্তমের জন্য, বুঝে গেল? ঠিক আছে, বেশ। দশম প্রশ্নটা বললাম তুলা রাশির অধিপতিকে। আচ্ছা এরপরে বলুন তো গৌতম সামন্ত। নমস্কার স্যার। বলুন স্যার আমার দুটো প্রশ্ন। আমি যে মকর লগ্নের চারটা করিয়েছেন স্যার, আমি এই মকর লগ্ন বুঝতে পারলাম, কিন্তু রাশিটা কোনটা বলবো? রাশি আমি গতকাল বলেছি যে চন্দ্র যেখানে থাকবে সেটাই রাশি। ওখানে ধনুতে চন্দ্র আছে তো, তাই ওটা ধনু রাশি। ঠিক আছে, আর বলুন, জব করে বলুন। আর স্যার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার জন্ম চার্টে কেতু লগ্নাধিপতি, স্যার ওই মকর লগ্ন, কেতু কি লগ্নাধিপতি হতে পারে? কেন? কেতু কোন রাশির অধিপতি বলেছি আমি? কেতু তো স্যার দুটো ছাগো। কোন রাশির অধিপতি আগের দিন বলে দিয়েছি, আমি লিখিয়েছি পর্যন্ত। কেতু বৃশ্চিকের অধিপতি, তাই কেতু আপনার কখনোই শুভ হবে না। বিশ্বজিৎ ঘোষ বলুন। স্যার গুড ইভিনিং। স্যার এই 3 দিন তো খুব ভালো বুঝলাম স্যার। এবার এটা আপনার এই ক্লাস করার পরে আমার একটা আগ্রহ বেড়ে গেছে যে আরো এটা বিষয়ে জানবো। এবার আপনি তো স্যার এখানে ক্লাস করাবেন না, রেডিট বলছেন,
সেই ক্ষেত্রে স্যার নেক্সট যেগুলো থাকবে স্যার তার জন্য কি কোনো বই আপনি রেকমেন্ড করবেন নেক্সট লেভেলে পড়ার জন্য? তো আপনি তো ক্লাস করার আমি ক্লাসে অ্যাটেন্ড করবেন, কিন্তু যদি না করেন তাহলে আমার গ্রুপটা ফলো করবেন, আমার গ্রুপটা ফলো করবেন। ঠিক আছে, আর বই দুটো আমি নাম লিখে দেবো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার প্রীতম নন্দী। নমস্কার স্যার, আমি একটা জিনিস সেটা হচ্ছে আমি এস্ট্রোসাইজ এআই তে অ্যাকচুয়ালি কুণ্ডলিটা বার করেছি, ঠিক আছে? তো এইখানে আরো 3টে গ্রহ এক্সট্রা দেখাচ্ছে, সেটা হচ্ছে নেপচুন, ইউরেনাস, প্লুটো। ওটা আমরা ধরবো না, ওটা আমরা এই চিন্তাকে বাদ দিয়ে ওভারলুক করব, ওভারলুক করব, ঠিক আছে? আপাতত ওভারলুক করব, ঠিক আছে? মালা কুন্ডু স্যার বলবো প্রীতম নন্দী। দাঁড়ান, আমি স্যার ওই 9 একটা নম্বর করে যাচ্ছি কোশ্চেনটা তো। একটু বলুন স্যার, কি গ্রহ একটা বলেছিলেন, আমার তো শুনতে পাইনি, কেটে গেছে। আর বলা যাবে না। সুখদেব দাস, সুখদেব দাস। 9 নম্বর প্রশ্ন, দেবগ্রহ কোনগুলো? 9 নম্বর প্রশ্ন, দেবগ্রহ কোনগুলো? ঠিক আছে, সুখদেব দাস। আরেকটা কি স্যার বলছেন? আমি প্রীতম নন্দী। স্যার হ্যাঁ স্যার আমি মিতালি বলছি হ্যাঁ, শুক্রকে কি দেবগ্রহ ধরবো না শত্রু গ্রহ ধরবো? আমি শিখিয়েছি আগের দিন। হ্যাঁ, এখানে রাক্ষস গ্রহর মধ্যেও শুক্র রয়েছে, আবার দেবগ্রহর মধ্যে কি তাহলে আমি মঙ্গল আমি ধরবো? আগের দিন আমি স্পেসিফিক বলে দিয়েছি। আমার শেখানোর স্যার মানিক মর্যাদা দিন। চক্রবর্তী, স্যার দাঁড়ান মানিক এক সেকেন্ড, চক্রবর্তী। এক সেকেন্ড দাঁড়ান, এক সেকেন্ড। ছবি ঘোষ বলুন তো। হ্যাঁ হ্যাঁ স্যার, আপনার সান্নিধ্য পাওয়াতে আমি ধন্য। স্যার আমার একটা কোশ্চেন ছিল 10 নম্বর, সেটা তো আপনি বলে দিলেন। আর একটা কোশ্চেন হচ্ছে যে আপনি প্রথম দিনের যে বললেন যে রেকর্ডিং গুলো দেবেন, সেটা কোথায় দেবেন? ইউটিউবে দেবেন নাকি আপনার এই আমার হোয়াটসঅ্যাপে চ্যানেলে, দেবেন? আমার চ্যানেলে, ওটা আমি আমার চ্যানেলে থাকবে। আমার ইউটিউব চ্যানেলটা, আমি একটা হিন্দি চ্যানেল, একটা বাংলা চ্যানেল আমি গ্রুপে দিয়েছি, দেখবেন। আপনারা দুটো চ্যানেলকেই সাবস্ক্রাইব করে নেবেন। আমার বাংলা চ্যানেলটায় আমি এইগুলোকে করে দেবো, ঠিক আছে? দিয়ে দেবো। আরেকটা কি যেন, হ্যাঁ দেবো 2-4 দিন পরে দেবো। প্রীতম নন্দী, প্রীতম নন্দী। কে বলছিলেন? প্রীতম নন্দী। জয়গুরু স্যার বলছি আমি। জয়গুরু। হ্যাঁ হ্যাঁ, প্রীতম নন্দী। বলছি স্যার, আমি বলছি যে ওই ভাবগুলো তো অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে, 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে লগ্নপতিতে যে রাশিটা আসলো, তারপরে পরপর সেই রাশিগুলো আবার ওই অ্যান্টি ক্লকওয়াইজই চলে যাবে, তাই তো? মানে লগ্নপতি ধরুন আমার হলো হচ্ছে কারো মিন হলো, 1 নম্বরে মিন, 1 নম্বর ভাবে মিন আসলো, তাহলে 2 নম্বর ভাবে অটোমেটিক্যালি মেষ চলে আসবে। এইভাবেই ঘুরবে। আচ্ছা, ঠিক আছে। এবার স্যার আরেকটা কোশ্চেন স্যার, এবার কোনো রাশি, মানে যেমন মিথুন রাশিরও লগ্ন অধিপতি বুধ, আবার কন্যা রাশিরও লগ্ন অধিপতি ভাবপতি হচ্ছে বুধই হচ্ছে। তো সেক্ষেত্রে বুধ কি দুটো দিক থেকেই আমরা বুধকে বিচার করব? যখন ওই জিনিসটা, যখন ওই পুরো কুণ্ডলীটার বিচার করব, তখন কি সেক্ষেত্রে দুটো ভাবেই বুধকে বিচার করব? আমরা যে ভাবের বিচার করব সেই ভাব নিয়ে চিন্তা করব, একটা করে ভাববো। দুটোকে মেলাবো কেন? আমি যদি কারো জায়া ভাব দেখছি, সপ্তম ভাব দেখছি, তখন আমি সেই জায়া ভাবটাকেই বিচার করব। জায়া ভাবে বসেই জায়া ভাব নিয়ে আলোচনা হবে, তখন আমি সন্তান ভাবে যাবো কেন? ঠিক আছে? না, আমি বলছি ধরুন বৃহস্পতি মিনের লগ্ন অধিপতি বৃহস্পতি। কথা বুঝতে পেরেছি। মিক্স ম্যাচ করলে হবে না, মিক্স ম্যাচ করলে হবে না। একটা জায়গাতেই থাকতে হবে, একটা করে বিচার করতে হবে। না আমি স্যার মানে একটু জাস্ট আমি শুধু বলছি লগ্ন অধিপতি যে গ্রহটা বসে আছে, সেই গ্রহটা হচ্ছে বুধ, ঠিক আছে? এবার আমি বুধকে যখন বিচার করব, তখন সেক্ষেত্রে আমি ওই মিথুন মানে 3 নম্বর রাশি দিয়েও বিচার করব, আবার কন্যা মানে 6 নম্বর রাশিতে বিচার করব, মানে সেই গ্রহটা আর কি। এই কথাটা আসছে কেন? আপনি কোন প্রসঙ্গে বলছেন? একটা পয়েন্টে তো থাকতে হবে। সে জড় না জীব? কোন জীবের কোন ভাবের কথা বলছেন বলুন? আপনি কোন ভাবের বিশ্লেষণ করতে চাইছেন? প্রথম ভাবে, যেমন লগ্ন ভাবের বিচার করতেন। লগ্ন ভাব মিথুন, তাহলে মিথুন লগ্ন, লগ্ন ভাব মিথুন, মিথুন লগ্নের অধিপতি বুধ,
লগ্নের অধিপতি বুধ যদি হয়, আপনি বলছেন তাহলে তো কন্যা রাশিতেও হুম। একটা ভাব না পড়বে। না লগ্নের, হ্যাঁ 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 তাহলে লগ্নের অধিপতি যদি বুধ হয়, সে কোটা চার্টের জন্য শুভ, অল টাইম শুভ। ঠিক আছে, আর কে আছেন বলুন? স্যার আর কারো নমস্কার। কোনো প্রশ্ন? হ্যাঁ মানিক বাবু বলুন বলুন বলুন। হ্যাঁ স্যার, মানিক বাবু না স্যার, আমি মানিক। নমস্কার, আপনার চরণ তলে নমস্কার স্যার। না, 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 কি বলছেন বলুন। বলছিলাম স্যার, বই দুইটা কি আপনার কাছ থেকে পাওয়া যাবে? না, টাকা আমি তো দিয়ে বই দেবো ব্যবসা স্যার। করি না। আমি আচ্ছা বই আচ্ছা ব্যবসা করি যে আমি এই কাজ করব, আমি গ্রুপে লিখে দেবো, বইয়ের লেখকের নাম জোগাড় করে নেওয়ার দায়িত্ব আপনাদের। কোথা থেকে করবেন আপনারা জানেন, আমি আচ্ছা এইসব স্যার কাজ করি না। আচ্ছা স্যার, ঠিক আছে, একটা প্রশ্ন। দ্বিতীয় হ্যাঁ প্রশ্ন হলো স্যার, আপনি যদি জনম কুণ্ডলী সম্পর্কে আমাদের যে ফ্রি ক্লাসটা করাচ্ছেন, এটা যদি করান পুনরায় কোর্স ফি হিসাবে, গ্রুপটা ফলো করবেন, হ্যাঁ গ্রুপটা আমাকে ফলো করবেন। রাখবেন স্যার। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আর সংখ্যাতত্ত্বের ক্লাসও আমাকে রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, আর গ্রুপ ফলো আরেকটা, করবেন। হ্যাঁ স্যার, আর একটা প্রশ্ন করছি, লাস্ট, আর বলবো না কিছু। এই হুম, আপনি যে প্রশ্নগুলি করেছেন 10টা প্রশ্ন, হুম। এটি কি সময়সীমা আমাকে সরাসরি পাঠাবেন। আগামীকাল রাত্রিবেলা কয়টার 10টার মধ্যে মধ্যে, পাঠাবো? রাত্রি 10টার মধ্যে, আগামীকাল রাত্রি 10টার মধ্যে আমি গ্রুপে লিখে দিচ্ছি, গ্রুপে আচ্ছা সব স্যার, দিয়ে দেবো। আগামীকাল রাত্রি 10টার মধ্যে প্রত্যেককে প্রশ্নের উত্তর আমাকে ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, 10টাই পাঠাতে হবে। কেউ যদি আচ্ছা 6টা স্যার, পাঠায়, 7টা পাঠায়, 9টা পাঠায়, আমি সার্টিফিকেট দেবো না। 10টা উত্তর যিনি দিতে পারবেন সঠিক উত্তর, তার সার্টিফিকেট তার হোয়াটসঅ্যাপ নম্বরে আমি পাঠিয়ে দেবো। ঠিক স্যার আছে, এটা আশীর্বাদ আমার করবেন, কন্ডিশন। আপনাকে নমস্কার। আরে আপনি ভালো থাকবেন, ভালো থাকবেন। আচ্ছা ঠিক স্যার, আছে, তাহলে আমি আজকে এখানেই কবে থেকে আরম্ভ করবেন স্যার এটা? গ্রুপটা ফলো করুন আপনারা, আমি সব আপনাদেরকে খবর দেব। থ্যাংক ইউ স্যার। গ্রুপটায় ফলো থাকবেন। হ্যাঁ, অসংখ্য ধন্যবাদ। আরেকটা প্রশ্ন just, গুড নাইট। স্যার আরেকটা প্রশ্ন স্যার, আপনি 10টা প্রশ্ন কি একটা আবার কি গ্রুপে দেবেন কি? প্রশ্ন কেন দেব? এটাই তো গল্প। তাহলে তো আমাকে 400 জন ক্লাস না করেই ঠিক বলবে আছে ঠিক আছে সার্টিফিকেট দিন। যিনি আমি পরিশ্রম হ্যাঁ, হ্যাঁ, করে হ্যাঁ, ঠিক আছে, 3টে ঠিক দিন আছে, হবে। 5 ঘন্টা বসেছিলাম, যারা আমার সঙ্গে 5 ঘন্টা বসেছিল তাদেরকে আমি সার্টিফিকেট দেবো। ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, হবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। স্যার গুড নাইট স্যার। শুভরাত্রি। স্যার নমস্কার। আচ্ছা স্যার